অবশ্যই লাগবে আমার। আমার কাছে তো সিগারেট নেই, শেষ হয়ে গিয়েছে। দোকানে যাইতে হবে। আর এখন তো বৃষ্টি হচ্ছে, কিভাবে সম্ভব? আমাদের তো ছাতা নেই। পুরা মেজাজটা নষ্ট করে দিলি। জানিস এই সময় যদি সিগারেট না থাকে তাহলে মেজাজ কেমন গরম হয়। আমি তোকে এখন ছিঁড়ে ফেলতে পারতেছি না। আমি কি করব? তুই না তখন একটা নিলি, আর সাথে আমিও একটা খেলাম। দুটাই ছিল। ভাবলাম যে রাতে খাবার পর খাবো, কিন্তু তখন তো শেষ করে ফেললাম। তুই না তখন বললি পরে বাইরে যাব, আর এখন বৃষ্টি হচ্ছে। আচ্ছা বাদ দে, এসব নিয়ে তর্ক না করাই ভালো। চল বাড়িওয়ালা চাচার কাছে গিয়ে দেখি তার কাছে ছাতা আছে কিনা। আমি যেতে পারবো না, আমার ঘুম পাচ্ছে। আমি এখন শুয়ে পড়বো, এখানে ঘুমাবো। আর তুই যেতে চাইলে যেতে পারিস। তোকে এখন আমার সাথে যেতে হবে, না হলে কিন্তু তোর এমন অবস্থা করব ভেবে পাবি না। তুই এখন চুপচাপ আমার সাথে যাবি, চল। তারপর আশিক মাহিনকে জোর করে রুমের ভেতর থেকে বাইরে নিয়ে আসলো। মাহিন যেতে চাচ্ছে না, সে এখন ঘুমোবে। কিন্তু আশিকের প্রচুর সিগারেটের নেশা হয়ে গিয়েছে, তাকে এখন সিগারেট খেতেই হবে। শেষ পর্যন্ত আশিকের কাছে হার মেনে নিল মাহিন। তারপর দুজন দুজনের রুম থেকে বেরিয়ে সোজা বাড়িওয়ালার গেটের সামনেই দাঁড়িয়ে পড়ল। দুজনেই চুপচাপ বাইরে দাঁড়িয়ে আছে, কেউ কড়া নাড়ার সাহস পাচ্ছে না। মাহিন আশিকের দিকে তাকিয়ে আছে, আর আশিক মাহিনের দিকে। দুজন দুজনার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, কেউ কোনো কথা বলতেছে না। কি হলো, আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? তোর সাথে না বাড়িওয়ালার ভালো সম্পর্ক? তাহলে তুই কলিং বেল চাপ দিস না কিসের জন্য? আমি পারবো না, তুই দে। আমার এত বিড়ির পিনিক হয় নাই যে আমি বাড়িওয়ালাকে ডিস্টার্ব করব। তোর উঠেছে, তুই ডিস্টার্ব কর। মাঝে মাঝে আমার যে রাগ ওঠে তোকে বলে বোঝাতে পারবো না। তুই এখন আমার সাথে মশকরা করতেছিস। আমারও সময় আসবে, তখন তোকে দেখে নিব। তখনকার ব্যাপার তখন দেখা যাবে। এখন যেটা হচ্ছে হতে থাকুক। আর এখন তোর যদি খুব সিগারেট খেতে ইচ্ছা করে, তাহলে তুই কলিং বেল চাপ দে। তারপর বাড়িওয়ালার সাথে কথা বলবো আমি। আশিক এক প্রকার বাধ্য হয়ে কলিং বেল চাপ দিল। কলিং বেলে চাপ দিয়ে দুজনেই দাঁড়িয়ে আছে, কারো কোনো খোঁজ খবর নেই। বাড়িওয়ালা কি আছে নাকি নাই তারা কিছুই বুঝতে পারতেছে না। দরজা চেক করে দেখে ভেতর থেকে দরজা লাগিয়ে দেওয়া, তার মানে বাড়ির ভিতরে আছে। একটু জরুরি কাজে গেছে হয়তো, তাই আবার আশিক কলিং বেল চাপ দিল। দেখলো যে তাও আসতেছে না। এবার আশিক বিরক্ত হয়ে আরও কয়েকবার কলিং বেল চাপ দিল। আর এবার হঠাৎ করেই দরজা খোলার শব্দ পেয়ে দুজনে চমকে ওঠে। একটু নিজেকে ঠিক করে নিয়ে দাঁড়িয়ে পড়ল আশিক। আপনাদের কমন সেন্স বলতে কিছু নেই? একটা বাসায় কিভাবে কলিং বেল দিতে হয় সেটাও কি আপনারা জানেন না? আর আপনারা এতবার কলিং বেল দিচ্ছেন কিসের জন্য? দেখতেই তো পাচ্ছেন যে কলিং বেল দেওয়ার পরেও দরজাটা খুলছে না। তার মানে তো আপনাদের একটু বোঝা উচিত যে ব্যস্ত আছে, একটু অপেক্ষা করা উচিত। কিন্তু তা না করে আপনারা কলিং বেল দিয়েই যাচ্ছেন। ব্যাপার কি? আর এ সময় ডিস্টার্ব করার মানে হয়? এখন সন্ধ্যার সময়ে একটু কমন সেন্স আছে আপনাদের? আশিক আর মাহিন এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না, কারণ তারা ভেবেছিল যে বাড়িওয়ালার টাকলায় সে দরজা খুলে দিবেন। কিন্তু এটা তো একটা মেয়ে, আর মেয়েটাকে দেখতে একদম পরীর মতো লাগতেছে। দুজনেই নিজেদের মুখ হা করে সামনে থাকা মেয়েটার দিকে তাকিয়ে রইল। তারা কল্পনা করতে পারতেছে না যে বাসায় মেয়ে আছে। কেউ কোনো কথা বলতেছে না, একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে আর চোখে ইশারা করতেছে এটা তারা কি দেখতেছে, এটা কি সত্যি নাকি স্বপ্ন, তারা কিছুই বুঝতে পারতেছে না। আশিক মাহিনের পিছনে এসে দাঁড়িয়ে পড়ল, আর মাহিন বেচারা সামনে দাঁড়িয়ে এখন কি করবে। কি হলো? এখন এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কিসের জন্য? কি লাগবে বলেন শুনি। লুকাচ্ছেন কিসের জন্য? তেমন কিছু না, বাইরে তো বৃষ্টি হচ্ছে। আমরা একটু বাইরে যেতাম, আর আমাদের কাছে ছাতা নেই। তার জন্য আঙ্কেলের কাছে থেকে একটা ছাতা নেওয়ার জন্য আসলাম। সেটা না হয় বুঝলাম, কিন্তু আপনারা দুজন এসব মূর্খের মতো পরিচয় দেন। আমি বলি আপনাদের কমন সেন্স বলতে কিছু নেই। আচ্ছা দাঁড়ান দেখি, ছাতা দিচ্ছি। ধন্যবাদ আপু, আমাদের একটু বাইরে খুব জরুরি দরকার ছিল। তার জন্য কলিং বেল বেশি চেপে ফেলছি। আপনাদের ডিস্টার্ব করার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তারপর প্রিয়াঙ্কা ভিতরে চলে গেল। আমার এদিকে আশিক মাহিনের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। আশিক মাহিনকে দেখে মুচকি হাসি দিল, তারপর কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। আর মাহিন হাসির মানেটা বুঝতে পারল যে পরে তার সাথে ঝগড়া তো হবেই, তাই মাহিন কোনো কথা বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল।
ছাতার জন্য দুজনে অপেক্ষা করতে লাগলো। আর ওদিকে বৃষ্টি পড়তেছে। দুজনেই অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে, কিন্তু এদিকে প্রিয়াঙ্কা ছাতা নিয়ে আসার কোনো নামগন্ধই নেই। মনে হচ্ছে যে তার মনেই নেই যে তিনি একটা কাজ করতে গিয়েছে। আর এদিকে আশিক মাহিনের অবস্থা খুবই নাজেহাল, কারণ তাদের এখন সিগারেট খেতেই হবে। দুজনের অবস্থাই শেষ। কি হলো, এতক্ষণ সময় নিচ্ছে কেন? তার জন্য আবার কলিং বেল চাপ দেবো নাকি বুঝতে পারতাছি না। আবারও ঝাড়ি মারবে, এসে ভালো লাগতেছে না। আর এদিকে তো আমার অবস্থা খারাপ। আমি কি করতে পারি? আমার এখানে কোনো দোষ আছে? তিনি বললেন যে আসবে, আর এখনো আসার কোনো নামগন্ধ নিচ্ছে না। আর তখন তো তুই পালিয়ে আমার পিছনে দাঁড়িয়ে পড়লি। এখন কেন কথা বলবি না? সেটা যাই বলিস না কেন, মেয়েটা কিন্তু দেখতে হেব্বি সুন্দর, আমার খুব ভালো লেগেছে। কিন্তু একটা সমস্যা আছে। এই পৃথিবীতে আর কত মেয়ে এই পৃথিবীতে আর কত মেয়ে যে তোর ভালো লাগবে, কিন্তু বলার মতো সাহস তো তোর হয় না কখনো। আর এই মেয়েকেও বলতে পারবি না, সেটা আমি খুব ভালো করে জানি। তুই যে কখনো বলতে পারবি না সেটা তো খুব ভালোভাবে জানি। সত্যি বলতেছি, মেয়েটা অসম্ভব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। এই মেয়েটাকে বলতেই হবে, যে কোনো প্রকারে হোক না কেন। এখন তুই একটা জায়গা ম্যানেজ করবি, ফাঁকা জায়গা। আর আমি সেখানে মেয়েটাকে বলে দিব আগে একটু পরিচয় হয়নি, তারপর। তুই বলবি ওই মেয়ের সাথে কথা, আর আমি সেটা বিশ্বাস করব, তাই না? তুই চুপ থাক, তোর দ্বারা এটা কখনো সম্ভব না, তাই চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক। বিশ্বাস কর, এই মেয়ের সাথে কথা বলবো আর এই মেয়েটিকে আমার প্রেমে পটিয়ে নিব। তুই শুধু দেখতে থাকবি। তুই বিশ্বাস করতে পারবি না, আমি ওর সাথে রিলেশন করব। আর একটা কথা বলবি না, এখন চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক। আমাকে আর এর মাঝে টানাটানি করবি না। তুই কথা বলতে পারবি না সেটা আমি ভালো করে জানি। আজকে থেকে না, গত 5 বছর ধরে এই কথাই বলে আসতেছিস, কিন্তু একটা মেয়ের সাথে কথা বলতে পারিসনি। তাই এটা নিয়ে আর কোনো তর্ক করিস না আমার সাথে। তুই যখন বলবি তখন আমি দেখব। আরে, এত রেগে যাচ্ছিস কেন? বুঝতে পারতেছি না তো, এত রাগ করার কি আছে? আমি তো বললাম মেয়েটাকে আমি পটিয়ে আমার সাথে রিলেশন করে তারপরে ছাড়বো। তার জন্য তোকে এত রাগ দেখাতে হবে? ভাই, তুই যে কথাটা বলতেছিস সেটা রাগ দেখানোর মতো, আর তার জন্য তোকে রাগ দেখাচ্ছি। তুই এটা কখনো করতে পারবি না, আমি ভালো করে জানি। এখন চুপচাপ থাক, আমাকে আমার মতো থাকতে দে। তুই দেখি কি করতে পারিস, যখন কাজে দেখিয়ে দিবি তখন দেখব। তার আগে কোনো কথা বলবি না। দুজনে ঝগড়া করতে লাগলো। আর এদিকে তারা যে একটা ছাতা নেওয়ার জন্য এসেছে সেটা তো একদম ভুলে গিয়েছে। দুজনে দাঁড়িয়ে আছে, কিন্তু কেন দাঁড়িয়ে আছে দুজন হয়তো এখন পর্যন্ত ভুলেই গিয়েছে। কারণ দুজন প্রেমের টপিক নিয়ে ঝগড়া করতেছে। তারা সিগারেট খাওয়ার টপিকটা একদমই ভুলে গিয়েছে। তাদের যে এখন বাইরে যেতে হবে সেই টপিকটা তারা ভুলে শুধু ঝগড়া করতেছে। প্রিয়াঙ্কাকে পটিয়ে তার প্রেমে হাবুডুবু খাওয়াবে। আর মাহিন চ্যালেঞ্জ করতেছে সে কখনো পারবে না কোনো মেয়ের সাথে কথা বলতে, কারণ এর আগের আশিক এভাবে অনেকবার বলেছে কোনো মেয়ের সাথে কথা বলতে পারেনি তার জন্য। আর মাহিনের বিশ্বাস হয় না যে আশিক প্রিয়াঙ্কার সাথে কথা বলতে পারবে। কি হচ্ছে এখানে? এভাবে চিল্লাচিল্লি করা হচ্ছে কিসের জন্য? আপনারা কোথায় দাঁড়িয়েছেন সেটাকে ভুলে গিয়েছেন নাকি? আমরা ভুলে যাব কিসের জন্য? আপনি হয়তো ভুলে গিয়েছেন যে আপনি একটা জিনিস দিতে চেয়ে আমাদের এখানে দাঁড়িয়ে রেখে ভিতরে গিয়েছেন, কিন্তু আপনি সেটা কখন নিয়ে আসবেন? আমরা 30 মিনিট যাবত এখানে দাঁড়িয়ে আছি। আমি তো একটা জিনিস দিতে এসে গিয়েছি, কিন্তু সেই জিনিসটা তো আমাকে খুঁজে পেতে হবে, তাই না? তা না পেলে আমি আপনাদেরকে কি এনে দেব? সেটা আমাদের বলতে পারতেন, তাহলে আমরা ভিতরে গিয়ে খুঁজে বের করতাম। তাহলে আপনার আর এত কষ্ট করতে হতো না, আমরা আপনাকে হেল্প করতাম। মেয়ে মানুষ দেখলে নিজেদেরকে আর সামলে রাখা যায় না, তাই না? ভেতরে যেতে ইচ্ছে করে, খুব খুব ইচ্ছে করে মেয়ে মানুষের সাথে একটু গা ঘেঁষে ঘেঁষে হাঁটতে, তাই না? মেয়ে মানুষকে একটু স্পর্শ করতে, তাই না? আরে আজব কথা বলতেছেন তো আপনি। আপনি কি ঠিক আছেন নাকি আপনার কোনো সমস্যা হয়েছে? আমাদেরকে দেখে মনে হয় যে আমি এরকম ছেলে, আর আপনি কি রকম অভদ্রের মতো কথা বলছেন আমাদের সাথে। আমি অভদ্রের মতো কথা বলতেছি আপনাদের সাথে? আপনারা যে কতটা ভদ্র শয়তান দেখলেই বোঝা যায়। আপনার আচরণ দেখলে বোঝা যায় আর আমি কোন দিক দিয়ে খারাপ আচরণ করেছি যেটা থেকে আমাকে অভদ্র মনে হয়। আপনি একটু বেশি বেশি বুঝতেছেন, তার জন্য আপনাকে বলতেছি আপনি একটু কম বোঝেন, তাহলে হয়তো ভালো হবে। আর আপনি এত বেশি বোঝেন কেন? আমি একটা কথা বললাম আর আপনি সেটার উল্টো মিনিং বাহির করলেন কিসের জন্য শুনি? আমি আর আপনাদেরকে সাহায্য করতে চাই না, আপনাদের জরুরি দরকার ছিল তার জন্য ভাবলাম যে আপনাদেরকে সাহায্য করি। আর আমি আপনাদের সাহায্য করার জন্য আমার বাসায় ছাতা না থাকা সত্ত্বেও
আমার উপর থেকে ছাতা নিয়ে আসলাম, কিন্তু এখন দেখতেছি না, আমি ভুল ছিলাম। এখন আমি আপনাকে কোনো সাহায্য করতেছি না। আপনাদের যেখানে খুশি সেখানে যান, আমাদের সামনে কখনো আসবেন না। ঠিক আছে, আপনি যেহেতু আমাদেরকে সাহায্য করবেন না, তাহলে আমরা বাড়িওয়ালা আঙ্কেলকে এই বিচার দিব। কারণ আমাদের কোনো সমস্যা হলে বাড়িওয়ালা দায়িত্ব নেবে, কিন্তু সেখানে যদি তারা আমাদের সাথে খারাপ ব্যবহার করে তাহলে আমরা থাকবো এখানে। আমি দেখে নিব কে আমার বিচারটা করে। আমার আব্বুকে আমি দেখে নিব কে আমার বিচারটা করে। আমি আব্বুকে বলবো আপনারা আমার সাথে খারাপ ব্যবহার করেছেন, আমাকে একা পেয়ে যা খুশি তাই শুনিয়ে দিয়েছেন। আমি অসহায় হয়ে শুধু শুনে গেছি। আপনি একটা মেয়ে মানুষ বলে আজকে আমার হাত থেকে বেঁচে গেলেন। আপনি যদি ছেলে মানুষ হতেন তাহলে এতক্ষণ আপনাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতাম। আপনি এখন কি ছাতা দিবেন না কি করব? তারপর প্রিয়াঙ্কা ভয় পেয়ে ছাতাটা আশিকের হাতে দিয়ে দিলে আর আশিকের মুখের উপর ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিল। প্রিয়াঙ্কা অনেক ভয় পেয়ে গেছে। সত্যি সত্যি যদি এরকমটা করতো, কোনো কিছু প্রিয়াঙ্কা কিছুই করতে পারতো না তার জন্য। ভয় পেয়ে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিল। আর মাহিন আশিকের মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে। যে ছেলে মেয়ের সাথে কথা বলে না, সেই ছেলে আজকেই মেয়ের সাথে ঝগড়া করলো, এটা ভাবা যায়? আশিক পিছনে ঘুরে তাকিয়ে দেখে মাহিন অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। আশিক সেদিকে কোনো তোয়াক্কা না করে মুচকি হাসি দিয়ে বাইরে যেতে লাগলো, আর মাহিন তার সঙ্গে সঙ্গে যেতে লাগলো। তুই একা একা সিগারেট খাবি, আমাকে দিবি না? আমাকে দে, ঠান্ডা লেগে গেছে। সিগারেট খেতে হবে, তাহলে গরম আসবে শরীরে। এখন কেন এরকম করতেছিস? তখন না বললি তোর খেতে ইচ্ছে করতেছে না, বাইরে যাবি না, ইত্যাদি ইত্যাদি। এখন তোকে দেব না, পেছনে দাঁড়িয়ে থাক, আমাকে খেতে দে। আরে দে না রে, বুঝিস না কিসের জন্য এরকম করতেছিস কেন? বুঝতেছিস না তো, তাড়াতাড়ি দে না। খুব ঠান্ডা লাগতেছে, দেখিস না কাঁপাকাঁপি করতেছি, আর তুই মজা নিচ্ছিস। আর একটা কথা বলবি না, চুপচাপ আছি, চুপচাপ থাকতে দে। আমার সাথে বেশি বকবক করবি না, মাথা গরম আছে, আগে মাথা ঠান্ডা করি তারপর। ঠিক আছে, এখন আমাকে এভাবে বলতেছিস, পরে আমি দেখে নেব, তখন মজা কেমন লাগে বুঝতে পারবি। এখন তো মজা নিচ্ছিস তাই না? পরে আমার সময় আসবে কিন্তু। আচ্ছা, তখন দেখা যাবে, এখন চুপচাপ থাক। এখন আমাকে মানসিক শান্তি নিতে দে। আমি এখন সিগারেট খাচ্ছি, এর মাঝে বেশি বকবক করবি না। তোর সাথে কথা বলতে ইচ্ছে করতেছে না, আগে সিগারেটটার পিনিক নিতে হবে। আচ্ছা তুই এখানে থাক তাহলে, আমি বাড়িওয়ালার মেয়ের সাথে টাঙ্কি মারি। মেয়েটাকে আমার অবশ্য ভালো লেগেছে, তুই পছন্দ করেছিস বিদায় আমি তোকে বললাম না। এখন তোকে দিচ্ছি না, আমি নিয়ে নেবো, দাঁড়া। দেখ, এরকম কোনো কিছু করবি না, তাহলে কিন্তু ভালো হবে না। আমি কিন্তু তোর সাথে বাজি ধরে মেয়েটার সাথে কথা বলেছি। তুই এখন যদি আমার সাথে বেইমানি করিস তাহলে কিন্তু মোটেও ঠিক হবে না। তাহলে আমাকে সিগারেট দিচ্ছিস না কিসের জন্য? এখন যদি তুই আমাকে সিগারেটটা না দিস তাহলে কিন্তু আমি কাজটা করতে বাধ্য হব। তুই কিন্তু ভালো করেই জানিস মেয়ে পটাতে আমি কিন্তু অনেক এক্সপার্ট। এই নে ভাই তোর সিগারেট, তাও ওই মেয়ের দিকে নজর দিস না। আমি ভালো করে জানি তুই কতটা লুচ্চা, আর আমি এটাও জানি যে তুই কোনো মেয়ের দিকে নজর দিলে তার দিকে ভালো নজরদারি দিস না। ওই মেয়ের দিকে আর কখনো তাকাইস না প্লিজ। অন্তত এই মেয়েটাকে ছেড়ে দে, এটা আমার জন্য। এই তো বুঝতে পেরেছিস, এখন সিগারেটটা দিয়ে দিয়েছিস, এখন যা, মেয়েটা তো একটা সিগারেটের জন্য তোকে আমি মেয়েটা দিয়ে দিলাম। এরকম কেউ করবে বল? আমি তোর বন্ধু বলে আজকে আমি তোকে দিয়ে দিলাম। আচ্ছা, আমি ভালোভাবে বুঝতে পেরেছি তুই অনেক মহৎ মানুষ, অনেকটা মহৎ কাজ করেছিস আমার জন্য। এখন নিজের মুখটা বন্ধ করে সিগারেটটা শেষ কর। এখান থেকে যেতে হবে, সন্ধ্যা পার হয়ে গেছে, এখন গিয়ে পড়তে বসতে হবে। অনেক তো আড্ডা দিলাম, এখন চল, কারণ এরপর হয়তো জ্বর শুরু হয়ে যাবে। কারণ বৃষ্টির বেগ যেভাবে বেড়ে যাচ্ছে, তখন আবার ছাতা কোনো কাজেই দিবে না, দুজনে আবার কাক ভেজা হয়ে তারপর ফিরতে হবে। আচ্ছা তাহলে চল এখন বাসায় ফিরে যাই, আর আমি সেই আমার ময়না সুন্দরীকে দেখি, তাকে আর এক নজর দেখব, পরানটা জুড়িয়ে যাবে, অনেক ভালো লাগবে, রাতে অনেক জোস একটা ঘুম হবে। তারপর দুজনেই কথা বলতে বলতে তাদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। আশিক মাহিনের সাথে অনেক ইয়ার্কি করতে লাগলো। আশিক তো পুরো ফিদা হয়ে গিয়েছে প্রিয়াঙ্কার জন্য, আর এটা নিয়ে মাহিন তাকে প্রচুর খেপাই দিচ্ছে, কিন্তু আশিক চুপচাপ সব কিছু মেনে নিতে লাগলো। এই প্রথম আশিকের কোনো একটা মেয়েকে ভালো লাগলো, একটা মেয়েকে ভালো লেগেছে, কিন্তু বলার মতো তার কলিজা হয়ে ওঠেনি।
তার জন্য মাহিন আশিককে কত কি বলেছিল, কিন্তু এবার ভালো লাগাটা অন্যরকম। আশিকের মনের ভিতর অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে, কারণ এইবার প্রথমবার আশিক কোনো মেয়ের সাথে সাহস নিয়ে কথা বলেছে। আশিক কোনো মেয়ের সাথে কখনো সাহস নিয়ে কথা বলেনি, এমনিতেই স্বাভাবিক কোনো দরকার হলে কথা বলতে, কিন্তু সিরিয়াসলি কারোর সাথে এমনভাবে কথা বলবে এটা এবার প্রথম হয়েছে আশিকের সাথে। আশিক মনে মনে অনেক খুশি, আর এদিকে প্রিয়াঙ্কা তার হবু স্বামীর সাথে কথা বলতেছে, মানে যার সাথে বিয়ে ঠিক হয়ে গিয়েছে পারিবারিকভাবে, আর দুজন দুজনকে ছোটবেলা থেকে চেনে। আর প্রিয়াঙ্কা ছোট বোন সেখানে বসে তাদের কথা শুনতেছিল আর মজা নিচ্ছে। প্রিয়াঙ্কার ছোট বোন প্রিয়াঙ্কাকে বারবার এইটা ওইটা জিজ্ঞাসা করতে বলতেছে, কবে আসবে না আসবে, কারণ দেশের বাইরে আছে, দেশে ফিরেই তাদের বিবাহ হবে। আর তার মানে সে তার দুলাভাইয়ের শালি, তার একটু বেশি ভালো লাগবেই বিয়ে নিয়ে, কারণ তার বোনের বিয়ে হয়ে যাবে। সে তার বোনের বিয়েতে অনেক মজা করবে, মাস্তি করবে, দুজনকে একসাথে সাজিয়ে দেবে। এসব নিয়ে তার জল্পনা কল্পনা। তার জন্য বলা যায় প্রিয়াঙ্কার চেয়ে প্রিয়াঙ্কার ছোট বোনের বিয়ে নিয়ে আগ্রহটা অনেক বেশি। কি ব্যাপার, ফোনটা রেখে দিল কিসের জন্য? কবে আসতেছে? তোমাদের তো বিয়ের ডেট ফাইনাল হয়েছে, তাই না? আরে পিচ্ছি, তুই এত বুঝিস কেন? বুঝি না তো, আমাদের বিয়ে আমাদের মাথা ব্যথা নাই। তোরা তো মাথা ব্যথা কেন শুনি? নাকি তুই কাউকে পছন্দ করিস, তাকে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য আমাদের বিয়েটা হয়ে গেলেই তুই বাসা থেকে পালিয়ে যাবি? তুমি এসব কি বলো আপু? আমি তো কিছুই বুঝতে পারি না। আমার একমাত্র বড় আপুর বিয়ে, আর আমি সেখানে মজা মস্তি করব, কত আনন্দ করব, তার জন্য তোমাকে বলছি। তুমি কি সব অলক্ষণের কথা বলো? আমি সব কিছু বুঝি, কিন্তু তুই আমার কাছ থেকে কোনো কিছু লুকানোর চেষ্টা করিস না। যদি ধরা খেয়ে যাস তাহলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। তুই এখনই আমাকে সব সত্যি কথা খুলে বল, না হলে কিন্তু। আমাকে দেখে কি মনে হয় যে আমি কোনো প্রেম করি, বা আমার দ্বারা কোনো রিলেশন করা সম্ভব? আমাকে দেখে কি মনে হয় যে আমি কোনো ছেলের সাথে কথা বলতে পারবো? তোর মতো মেয়েরাই বেশি অভদ্র, বুঝিস? আমার মতো চঞ্চল মেয়েরা কিন্তু সব সময় সবকিছু খোলামেলা করে বেড়ায়, কিন্তু তোর মতো চাপাবাজ মেয়েদেরকে বোঝা বড় মুশকিল। দেখ আপু, তুই আমাকে মিথ্যে অপবাদ দিতে পারিস না, কারণ আমি কোনো রিলেশন বা কোনো প্রেম বা কোনো ভালোবাসা কিচ্ছু করি না। আর কোনো ছেলে আমার জীবনে নেই, আমি একা। আর আমার কথা বিশ্বাস না হলে আমার যাবতীয় জিনিস তুই চেক কর, দেখতে পারিস। আচ্ছা হয়েছে, আর বেশি কথা বলতে হবে না। এখন যা, আমার ঘুম পাচ্ছে, আমাকে ঘুমাতে হবে। তোর পড়াশোনা শেষ হইলে তুই ঘুমিয়ে পড়, আমি ক্লান্ত, আমাকে ঘুমাতে হবে। তোমার বিয়ে হবে, তার জন্য কেনাকাটা করবে না? তোমার কেনাকাটা না করলেও চলবে, তোমার জন্য তো ভাইয়া কেনাকাটা করে নিয়ে আসবে। তো আমাকে তো কেনাকাটা করতে হবে, তাই না? আব্বুকে বলে আমাকে টাকা নিয়ে দিবা। যেভাবে কথা বলছিস মনে হচ্ছে বিয়েটা আমার না, বিয়েটা তোর। কারণ তোর যত তারা দেখাচ্ছিস তাতে মনে হচ্ছে না যে আমার আগে বিয়েটা হবে। আরে আপু, চুপ করো তো। তুমি সব সময় বেশি কথা বলো। আমি তোমার বিয়েতে কোথায় মজা করব, আর তুমি আমার সাথে এরকম করে কথা বলো? তোমার সাথে কোনো কথা বলবো না। আমিও চাই না তুই আমার সাথে এখন কোনো কথা বল। আমি এখন ঘুমাবো, আমার ঘুম পাচ্ছে। আর উপরের যে দুইটা ছেলে থাকে না, তারা আমাদের ছাতাটা নিয়ে গিয়েছে। আসলে ছাতাটা নিয়ে রেখে দিস। কখন আসছে তারা? আমি তো দেখলাম না। আমিও তো বাসায় ছিলাম। তুমি কখন তাদের সাথে দেখা করলে? আমাকে তো বললে না। তোকে বলতে যাব কেন? এসেছিল, ছাতাটা দিয়েছি, তাদের উপকার করেছি, তারা বাহিরে গিয়েছে। আসলে ছাতাটা নিয়ে রেখে দিস। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাইলাম। অদিতি মনে মনে অনেক খুশি হলো যে আশিক তাদের বাসায় এসেছিল। এখন আশিককে সে একবার দেখতে পাবে, কারণ অদিতি মনে মনে আশিককে অনেক পছন্দ করে, কিন্তু আশিকের সামনে কখনো প্রকাশ করে না, দূর থেকে দেখে। অদিতি অনেক ছোট, এখন কলেজে পড়তেছে। কলেজে পড়া মেয়ে এখনকার যুগে ছোট বলা চলে না, কিন্তু এখন যে মতিগতি যে যুগ তাতে বলা যায়। হয়েছে, থাক, এসব নিয়ে বেশি আলোচনা না করি। অদিতি আশিককে পছন্দ করাটাই হলো বড় কথা। অদিতি তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে বাইরে গিয়ে বসে পড়ল।
কখন কলিং বেলের শব্দ শুনবে আর কখন সে আশিকের মুখ একবার দর্শন করবে। সেই অস্থিরতা নিয়ে অদিতি বাইরে বসে রইল আর বারবার শুধু দরজার দিকে তাকাচ্ছে। কখন কলিং বেলের শব্দ ভেসে আসে বা কখন দরজায় শব্দ তার কানে ভেসে আসে। এদিকে আশিক আর মাহিন দুজনের প্রায় কাক ভেজা হয়ে গিয়েছে, কারণ এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল যে ছোট একটা ছাতার ভেতরে দুজনের জায়গা হচ্ছিল না। একেবারে এ ভিজে যাচ্ছে তো আরেকবার ওই ভিজে যাচ্ছে। শেষ পর্যন্ত দুজনেই কাক ভেজা হয়ে বাসায় ফিরে আসলো। বাসায় এসে দুজনে এখন ভিতরে যাবে কিভাবে এই পানি নিয়ে? তো ভিতরে গেলে সবাই কি বলবে? সেই তো বলবে যে একটা নোংরা পরিবেশ সৃষ্টি করেছে বা বাড়িওয়ালাকে বিচার দেবে ইত্যাদি ইত্যাদি। এখন দুজনেই পড়ে গেল বিপাকে। এখন উপরে যাবে কিভাবে? এখন তাদেরকে এখানে একটু অপেক্ষা করতে হবে যাতে গায়ের পানি একটু হালকা শুকিয়ে যায় আর তারা উপরে যেতে পারে। এখন দুজনে হাত দিয়ে যতটা সম্ভব গায়ের পানি মোছার চেষ্টা করতেছে এবং নিজেকে রক্ষা করার চেষ্টা করতেছে দুজনে। তোর জন্য এভাবে আমি ভিজে গেলাম, তখন যদি আমি বাইরে না যাইতাম তাহলে ভিজতাম না। আর তুই সবসময় নিজেকে রক্ষা করার জন্য ছাতাটা টানাটানি করলি, এখন দুজনেই ভিজে গেলাম। আমি খুব ভালো করে জানি সব দোষ এখন আমার হবে, তাই আমি তোর সাথে এখন বেশি কথা বলতে চাই না। এখন হয়েছে, চল এখন উপরে যেতে পারবো আর কেউ এই সময় দেখবে না, কারণ এখন সবাই হয়তো বৃষ্টি উপভোগ করতেছে। আজকে যদি বাড়িওয়ালাকে কেউ বিচার দেয় তাহলে তার খবর আছে, আর তার সাথে সাথে তোর আজকে আমি কি খবর করে ছেড়ে দেব যদি তোর জন্য আজকে আমি বিচারের বা নালিশ শুনি। হয়েছে, এখন কিচ্ছু হবে না, সবকিছু দেখে নেওয়া যাবে। এখন চল উপরে যাই আর নিজেদের সবকিছু পরিবর্তন করি, না হলে ঠান্ডা লেগে যাবে, জ্বর সর্দি কাশি হবে। তাই উপরে চলো তাড়াতাড়ি। এখন তো তুই তোর মনের মানুষ পেয়ে গিয়েছিস, এখন তোর যদি সর্দি কাশি হয় তাহলে বাড়িওয়ালার কাছে চলে যাবি, দেখবি যে সেবা যত্ন করে তোকে ঠিক করে দেবে। কিন্তু আমার কি হবে? আমি তো একলা একটা মানুষ, আমাকে কে দেখবে? পেয়েছিস একটা কথা, এখন সেই কথা আমাকে সবসময় শোনাবি। আমি সেটা ভালো করে জানি। আগে আমাদের রিলেশনটা হতে দে, তারপর না হয় এভাবে বলিস, তখন না হয় মেনে নিব। কিন্তু এখন তো তোর সাথে আমি ভালো মতো কথাই বললাম না। সে বিবাহিত নাকি সিঙ্গেল কিছু তো জানি না। কি বলিস? বিবাহিত হলে তার স্বামীকে আমি খুন করব, তুই তাকে নিয়ে পালিয়ে যাবি, ঝামেলা শেষ। আর যদি তার বয়ফ্রেন্ড থাকে তাহলে আমি তার সাথে গ্যাঞ্জাম করব, তুই এদিকে সব সামলিয়ে নিবি। আর যদি বিয়ে হয়ে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট হয় তাহলে দেখবি আমি কি এমন একটা সিচুয়েশন তৈরি করি, শেষ পর্যন্ত বিয়েটা তোর সাথেই হবে, মনে রাখিস। হয়েছে, তোর এখন আর পাকনামি করতে হবে না, এখন চল। আর এখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করতেছে না। তুই যদি আর একটা কথা বলেছিস তাহলে কিন্তু তোর অবস্থা খারাপ আছে। এখন উপরে যেতে হবে। তারপর দুজনেই উপরে চলে আসলো আর দুজনে উপরে এসে নিজেদের বাসায় চলে গেল। ছাতাটা তারা নিজেদের কাছে রেখে দিল, কারণ ছাতাটা আরেকবার দিতে গিয়ে যেন আশিক প্রিয়াঙ্কাকে দেখতে পায়, তার জন্য তারা বুদ্ধিটা করে ছাতাটা নিজেদের সাথে নিয়ে এসেছে। কিন্তু এদিকে যে কি একটা অবস্থা তারা তো জানে না প্রিয়াঙ্কার যে বিয়ে ঠিক হয়ে গিয়েছে। প্রিয়াঙ্কা যে সেখানে মত দিয়েছে তাদের দুজনের মতামতের বিয়ে হচ্ছে, তো কিছু জানে না। সেটা দেখা যাক শেষ পর্যন্ত আশিককে প্রিয়াঙ্কার বিয়েটা ভেঙে দিবে, আশিক প্রিয়াঙ্কাকে বিয়ে করতে পারে, নাকি শেষ পর্যন্ত একটা বিবাহিত মেয়ের সাথে প্রেম করতে গিয়ে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়, সেটাই দেখার পালা। আর মাহিন তার বন্ধুর জন্য কতটা করতে পারে সেটাও দেখার বিষয়। দুজনের বুদ্ধি আর এদিকে প্রিয়াঙ্কার বিয়ে, দেখা যাক শেষ পর্যন্ত সিচুয়েশনটা কি তৈরি হয়। কিরে আপু, কই? আমি তো তখন থেকে অপেক্ষা করতেছিলাম, এখনো আসলো না। তার মানে ছাতা দিয়ে যাবে না নাকি? এখন তো সন্ধে হয়ে যাচ্ছে। তোর এত মাথা ব্যথা কেন? নিয়ে গিয়েছে দিয়ে যাবে, তোকে বলেছে অপেক্ষা করতে, তোকে বলেছে যখন আসবে তখন ছাতাটা নিয়ে রেখে দিবি, আর তুই এখন এসে আমার ঘুমটা নষ্ট করে দিলি। হয়েছে, আর ঘুমোতে হবে না। আচ্ছা চলো একটু বাইরে ঘোরাঘুরি করে আসি, টিপ টিপ বৃষ্টি পড়তেছে, চলো বৃষ্টিতে ভিজে আসি। আমার কোনো কিছু ভালো লাগতেছে না, আমি এখন কোথাও যাব না, শুয়ে আছি শুয়ে থাকতে দে, এত বেশি ন্যাকামি করবি না, চুপচাপ রুমে গিয়ে ঘুমিয়ে পড়। বলতেছি না, চলো একটু ঘোরাঘুরি করে আসলে অনেক ভালো লাগবে।
আর অনেক দিন থেকে বৃষ্টিতে ভেজা হয় না। তুমি এরকম কেন আপু? বলতেছি তো ভালো লাগতেছে না, তারপরও কেন বায়না ধরতেছিস? বুঝতে পারতেছি না তো। আমার এখন যেতে ইচ্ছে করছে না। তুই তারপরও এরকম করতেছিস কেন? আচ্ছা, তোকে যেতে হবে না। আমি ওপরের ভাইয়াদের কাছে যাই, তারা আমাকে কত ভালোবাসে জানিস। আমি এখন যদি তাদের কাছে গিয়ে বলি আমি এখন বৃষ্টিতে ভিজবো, তারা আমাকে সাথে নিয়ে যাবে। তুমি থাকো। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। তুই কিন্তু এরকমটা করবি না। আর তাদের সাথে তোর এত মিল, কিছু বুঝি না। তাদের সাথে তোর কি শুনি? তাদের সাথে আবার আমার কি? আমি তো ছোট মানুষ, আর আমাকে তারা ভালোবাসে, আর আমিও তাদের ভালোবাসি। আমি যদি তাদের কাছে একটা বায়না ধরি, তারা আমার বায়না সব সময় মেনে নেয়। কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনতে চাও না। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসতেছি। তুই গিয়ে কিছু পরে নে। এই অবস্থায় যাবি নাকি? ড্রেস চেঞ্জ করবি? যদি ড্রেস চেঞ্জ করিস তাহলে আমি একটু ফ্রেশ হয়ে তারপর যাব। প্রিয়াঙ্কার কথা শুনে অদিতি অনেক খুশি হয়ে গেল। তারপর প্রিয়াঙ্কার রুম থেকে বেরিয়ে অদিতি নিজের রুমে চলে আসলো। সে তার একটু সিম্পল জামা পরলো, আর কোনো সমস্যা হবে না। আর এদিকে প্রিয়াঙ্কা ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখে অদিতি একদম পুরোপুরি রেডি হয়ে এসে দাঁড়িয়ে পড়েছে। প্রিয়াঙ্কার কোনো কিছু ভালো লাগছে না, তাই অদিতির বায়না সে প্রথমে মেনে নিতে না চাইলেও পরে তার বোনের কথা শুনে বাধ্য হলো মেনে নিতে। তারপর অদিতি দৌড়ে বাইরে চলে আসলো, আর প্রিয়াঙ্কা তার পেছনে পেছনে। এদিকে আশিক আর মাহিনের অবস্থা খুব খারাপ। দুজনেই হাঁচি দিচ্ছে, ঠান্ডা লেগে গিয়েছে তাদের। অনেকক্ষণ বৃষ্টিতে ভিজে গেছে। দুজনে বিছানায় শুয়ে আছে একজন আরেকজনের উপর। এমনভাবে শুয়ে আছে মনে হচ্ছে যে দুজন মানুষ না, এখানে একজন শুয়ে আছে। তারপর দুজনে অনেকক্ষণ শুয়ে থাকার পর বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ল, আর জানালা দিয়ে দেখলো যে বৃষ্টি অনেকটাই কমে গিয়েছে, মানে হালকা বৃষ্টি পড়তেছে। আর তাদের তখনই মনে পড়ে গেল যে ছাদে তাদের কাপড় শুকাতে দিয়েছিল, কিন্তু সেগুলো তো ভুলবশত নিয়ে আসা হয়নি। আর এখন তো সব কিছু ভিজে গিয়েছে। তারপর তাড়াতাড়ি তারা দুজন দৌড়ে বাইরে আসলো। এসে দেখে উপরে যাওয়ার মতো অবস্থা না, কারণ তারা যে উপরে যাবে তাদের সেই পজিশন নেই। নিচের দিকে তাকিয়ে দেখে দুজনের আন্ডারওয়্যার পরে আছে। তারা দুজনে আবার ভিতরে গেল, গিয়ে লুঙ্গি পরে ছাদে যাওয়ার জন্য দুজনে প্রস্তুতি নিল। তারপর দুজন দুজনকে রাগ দেখিয়ে উপরের দিকে যেতে লাগলো, কারণ কারো মনে নেই তারা যে কাপড় শুকাতে দিয়েছিল। আর এখন সবগুলো ভিজে গিয়েছে। এখন কিভাবে কালকে তারা ভার্সিটি যাবে কি পরে? তোর জন্য আজকে এই অবস্থা। তুই তখন যদি মনে করতি তাহলে আজকে আমাদের কাপড়গুলো বৃষ্টিতে ভিজতো না। আর কালকে আমরা আমার ভার্সিটি যাব কিভাবে? আমি কি এখানে রোবট নাকি যে সব কিছু মনে রাখবো? তুই মনে রাখতে পারিস না? আমাকে দোষ দিচ্ছিস কিসের জন্য? আমি কি করছি? আমি কি জানি নাকি এগুলো এখানে রেখে দিয়েছি যে বৃষ্টি আসবে আর এগুলো ভিজে যাবে? আর আমি তোকে বলবো না আমিও নিয়ে যাব না? আমারও তো কালকে ভার্সিটি আছে, তাই না? আচ্ছা হয়েছে, এখন যেটা হওয়া সেটা হয়ে গিয়েছে। কালকে ভার্সিটিতে যাওয়া হচ্ছে না। এখন চুপচাপ চল গিয়ে কাপড়গুলো নিয়ে আসি। দেখি সবগুলো হয়তো ভিজে গিয়েছে। তুই সব সময় তর্ক করিস। তুই যে তোর বউয়ের সাথে কি করবি আমি বুঝতে পারতেছি না। হয়তো তার সাথে সারা জীবন চিল্লাচিল্লি করে থাকবি, কারণ একটু আধটু ভুলের জন্য তুই আমার সাথে যে ব্যবহার করিস, আরও তো তোর বউয়ের সাথে তুই কি করবি? এখন বল, বাড়িওয়ালার মেয়েকে আমি কিভাবে পটাবো? আমার মাথায় কিছু ঢুকতেছে না। শুধু তার মুখের সেই হাসিটা আমার বারবার মনে পড়তেছে। এখন কি করতে পারি বল? আমিও তোকে এই বিষয়ে কি বলবো, তুই তো কথা বলতেই পারিস। এখন তুই গিয়ে কথা বলবি, তাকে তোর মনের কথাগুলো বল। সে সিঙ্গেল না মিঙ্গেল সেটা দেখার সময় নেই। তুই আগে তোর মনের কথাগুলো প্রকাশ কর, তারপর দেখ মেয়ের রিয়াকশন কেমন হয়। তোর কি বিশ্বাস হয় আমি এটা বলতে পারবো? আমার কলিজা এখনো অতটা বড় হয়ে গেছে? তুই একটু সাহায্য করলেই তো হয়, তাহলে কলিজাটা একটু বড় হয়ে যাবে আমার। আমি এ বিষয়ে মাপ চাই। আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না। অনেক সাহায্য করেছি, অনেকবার বাস খেয়েছি, এবার অন্তত আমি মাপ চাচ্ছি। এবার তোকে আমি এই বিষয়ে কোনো সাহায্য করতেছি না। যেহেতু তুই নিজে থেকে সবকিছু করতেছিস, নিজে থেকেই কর। তুই আমার বন্ধু, আর তুই আমাকে এভাবে বলতে পারলি? আমি কখনো বিশ্বাস করিনি যে তুই আমাকে এভাবে ধোকা দিবি। আচ্ছা, আমারও দিন আসবে, সেদিন আমিও তোকে দেখে নিব, মনে রাখিস কথাটা। আচ্ছা অনেক হয়েছে, এখন চল ছাদে, পরে দেখা যাবে কি হয় না হয়। এখন আবার এখানে দাঁড়িয়ে তোর সাথে তর্ক করতে আমার জীবন তেজপাতা হয়ে যাবে।
তারপর দুজনে উপরে চলে আসলো। আর এদিকে ছাদে আগে থেকেই অদিতি আর প্রিয়াঙ্কা বসে আছে। তারা বৃষ্টি উপভোগ করতেছে। প্রিয়াঙ্কা আর অদিতি ছাদের এক সাইডে ছিল, যাতে করে কেউ এসে সোজা তাদেরকে দেখতে না পায়, আর দেখে যেন কেউ কোনো কটূক্তি না করে। তার জন্য তারা আগে থেকেই নিজেদের প্রাইভেসি রক্ষা করার জন্য এক সাইডে ছিল, যাতে করে হঠাৎ করে কেউ আসলে যেন তাদের চোখে না পড়ে। মাহিন আর আশিক এসে তাদের কাপড়গুলো দেখলো যে সবগুলো ভিজে শেষ হয়ে গিয়েছে। তারা আর কি করবে, যা হওয়ার তা তো হয়েই গেছে, সব কিছু তো ভিজে যাবে, এটাই স্বাভাবিক। তারপর দুজন দুজনের কাপড়গুলো হাতে নিল। আর হঠাৎ করে মাহিন দেখলো যে এক সাইডে অদিতি বসে আছে। মাহিন একটু সামনে উকি দিয়ে দেখে যে প্রিয়াঙ্কার সাথে বসে আছে। মাহিনের মাথায় একটা বুদ্ধি আসলো। এখন একটার সময়, এই সময় যদি আশিক প্রিয়াঙ্কার সাথে কথা বলতে পারে, তাহলে নিশ্চয়ই একটা ঘটনা ঘটে যাবে। এখন অদিতিকে যদি মাহিন এখান থেকে সরিয়ে নিয়ে যেতে পারে, তার মানে আশিক আর প্রিয়াঙ্কা ছাড়া এখানে আর কেউ থাকবে না। এখন মাহিন মনে মনে প্ল্যান করতেছে। তাড়াতাড়ি সব কিছু রুমের ভেতর রেখে তার উপরে আসতে বলল আশিককে। আশিক প্রথমে কোনো কিছুই বুঝতে পারলো না। তাড়াতাড়ি আশিক সব কিছু করলো। মাহিন এমন ভাব করছে যেন ছাদে কিছু হয়েছে। তারপর আশিক দৌড়ের উপর আসলো আর এসে দেখে মাহিন দাঁড়িয়ে আছে। আশিক আশেপাশে তাকিয়ে দেখলো কোনো কিছু হয়েছে কিনা, কিন্তু না, সব কিছু ঠিকঠাক আছে। তাহলে মাহিন এরকম করলো কেন? কি হলো? তুই আমার সাথে এরকম করলি কিসের জন্য? তোর কি হয়েছে? সব কিছু ঠিকঠাক আছে? আমি নিচে গেলাম, আর তুই আমাকে ফোন করলি কিসের জন্য? ওই দেখ প্রিয়াঙ্কা, তুই যাকে পছন্দ করিস এখন এখানে বসে আছে। আমি অদিতিকে নিয়ে যাচ্ছি, তুই তার সাথে কথা বল। আরে ধর, কি বলতেছিস এসব? আমি মানসিকভাবে প্রস্তুত না। আমি এইভাবে গিয়ে তার সাথে কি কথা বলবো? তারা এখানে বৃষ্টি উপভোগ করতেছে। এই সময় প্রিয়াঙ্কার মনটা একদম ফ্রেশ আছে। তার মনে কোনো রাগ নেই, দেখতে পারতেছিস কি সুন্দর বৃষ্টি উপভোগ করতেছে। এখন তার মনের ভিতর কোনো রাগ নেই, কোনো কিচ্ছু নেই, এটাই সময়। আমার দ্বারা সম্ভব না, আমি এখন যেতে পারবো না, আমার পক্ষে কোনোভাবে সম্ভব না। এখন নিচে চল, পরে কোনো এক সময়। আর হঠাৎ করে একটা মেয়ের সামনে দাঁড়িয়ে আমি কি বলবো আমি বুঝতেছি না তো। এখন যদি বলতে না পারিস তাহলে এই বিষয়ে তুই আমার সাথে কোনো কথা বলবি না, কোনো দিন কথা বলবি না। কারণ এখন আমি তোর একটা সুযোগ বের করে দিচ্ছি, আর এই সুযোগটা কাজে লাগাবি না, পরে আবার আমার সাথে জ্ঞান জ্ঞান করবি, আমি মেনে নেব না। তুই বুঝতেছিস না বিষয়টা? আমার এখন বলা কি উচিত হবে? তুই এরকম করতেছিস কেন আমার সাথে? বুঝতেছি না। আমি এখন যদি বলি আর যদি আমাকে রিজেক্ট করে দেয়, তখন কি হবে? পাগল, বোঝার চেষ্টা কর। তোকে তো তোর মনের ভাব প্রকাশ করতেই হবে, তারপর না হয় সে তোকে ভালোবাসবে বা তার ভালো লাগা হবে, শুরু হবে আস্তে আস্তে, তাই না? একবারে তো আর সবকিছু হয়ে যায় না। আগে তোর মনের ভাব প্রকাশ কর। আচ্ছা, তুই ব্যবস্থা কর। তুই অদিতিকে নিয়ে এখান থেকে যা, আমি কথা বলি তার সাথে। যদি বলার মতো সিচুয়েশন হয় তাহলে বলবো, না হলে বলবো না, এমনি কথা বলবো। আমি এত কিছু জানি না, তোকে এখন বলতেই হবে, সেটা হচ্ছে বড় কথা। কারণ আজকে একটু সুযোগ, আর আজকে বৃষ্টির সময় একটা স্মরণীয় দিন হয়ে থাকবে তোদের জীবনে। সারা জীবন তোদের কাছে একটা স্মরণীয় দিন, বৃষ্টির দিন। আচ্ছা, তাহলে তুই অদিতিকে নিয়ে এখান থেকে চলে যা, আমি দেখতেছি কি করা যায়। আমি বলবো আজকে যা হয় হবে, পরে দেখা যাবে। এখন তুই অদিতিকে নিয়ে এখান থেকেই নিচে চলে যা। এই না হলে আমার বন্ধু, আজকে সাহস কর, দেখবি সব কিছু হয়ে যাবে। এরকম বিড়ালের মতো থাকলে তো আর কোনো কিচ্ছু হবে না। সাহস করে বলে দে, দেখবি যে পটে যাবে, সমস্যা নেই। আজকে তার মন অনেক ভালো আছে। তারপর মাহিন গিয়ে অদিতিকে ডাক দিল। আর মাহিনের কণ্ঠ শুনতে পেয়ে অদিতি তার সাথে প্রিয়াঙ্কা দুজনেই চমকে উঠল। তারা ভাবতেছিল হয়তো কেউ আসবে না। এই সময়ে হঠাৎ করেই মাহিনকে সেখানে দেখতে পেয়ে ভয় পেয়ে গেল প্রিয়াঙ্কারা। অদিতি তো খুশি, কারণ সব সময় দেখা হয়, তাই অদিতি অতটা ভয় পায়নি। কিন্তু প্রিয়াঙ্কার সাথে যখন দেখা হয়েছে তখন থেকেই তাদের সাথে ঝগড়া হচ্ছে। অদিতি উঠে এসে মাহিনের কাছে আসলো। মাহিন অদিতিকে একটা ভুলভাল বলল যে তার সাথে যেতে। অদিতি তো খুশি, কারণ অদিতিকে মাহিন এখন চকলেটের নেশা ধরিয়ে দিয়েছে। বলেছে যে চকলেট কিনে দিবে, আর অদিতি তো অনেক খুশি। চকলেট খেলে আর কিছু লাগে না। তারপর মাহিন অদিতিকে নিয়ে নিচে চলে আসলো, আর আশিককে একটু বলল যে কথা বলতে, সেখানে আড্ডা দিতে। তারা নিচে যাবে আর আসবে। অদিতি তো অনেক খুশি হয়ে গেল, আশিকও এখানে এসেছে।
আশিককে দেখে তো অদিতি আরও অনেক খুশি হয়ে গেল, কিন্তু তাকে এখন চকলেট খেতে হবে। তার জন্য সে মাহিনের সাথে চলে গেল। আর এদিকে আশিক ভয়ে ভয়ে প্রিয়াঙ্কার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। আর প্রিয়াঙ্কা বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল, কারণ তারা দুজনে বসে গল্প করছিল। আশিককে দেখতে পেয়ে প্রিয়াঙ্কা একটু ভয় পেয়ে গেল। তখন তারা ঝগড়া করেছে। এখন একা পেয়ে যদি কোনো কিছু করে। আমি আন্তরিকভাবে দুঃখিত তখন আপনার সাথে ওইভাবে তর্কবাজি করার জন্য। আমি বুঝতে পারিনি, আসলে আমরা একটু বাইরে যেতাম তো তার জন্য। না ঠিক আছে, হয়তো আপনাদের জন্য ঠিক ছিল, কিন্তু আমরা তো জানতাম না যে আপনাদের জরুরি কোনো সমস্যা। আর এভাবে কলিং বেল দিলে তো এমনিতেই বিরক্তি লাগে সবার, আমরা তার ব্যতিক্রম না। হ্যাঁ, এখন বুঝতে পারতেছি যে আসলে হয়তো আমাদের ভুল ছিল, আর আপনারা আপনাদের জায়গায় ঠিক ছিলেন, আমরা আমাদের জায়গায় ঠিক ছিলাম, কিন্তু মাঝখানে একটু ভুল বোঝাবুঝির কারণে আপনার সাথে ঝগড়া করলাম। সমস্যা নেই, কিন্তু আপনাদের দেখে এরকম লাগতেছে কিসের জন্য? আপনি কি অসুস্থ? আপনাকে দেখে মনে হচ্ছে না আপনি ঠিক আছেন। আর বলিয়েন না, বৃষ্টিতে ভিজেছি আর এখন ঠান্ডা লেগেছে, এখন মনে হয় জ্বর আসবে। আপনার সাথে আমার কিছু কথা ছিল, যদি আপনার সময় হয় বা আপনার যদি কোনো সমস্যা না থাকে। আমার আবার কি সমস্যা থাকবে? বলতে থাকেন কি কথা আছে। আর আমার সাথে আপনার কি কথা থাকতে পারে? আসলে কথাটা যে কিভাবে বলবো বুঝতে পারতেছি না, আর কথাটা কি বলা ঠিক হবে নাকি হবে না সেটাই বুঝতেছি না, কিন্তু না বলে থাকতে পারতেছি না। কি এমন কথা যেটা না বলে থাকতে পারতেছেন না? তাহলে তো সেটা শুনতে হয়। আচ্ছা আপনি বলেন, কোনো সমস্যা নেই, নির্ভয় বলতে পারেন, আমি কিছু বলবো না আপনাকে। আসলে কথাটা হলো যে আমি কথাটা বলবো কি বলবো না সেটাই বুঝতে পারতেছি না, আর কথাটা বললে আপনি কিভাবে নেবেন সেটা আমি বুঝতেছি না। আরে সমস্যা নাই, আপনি বলতে পারেন, আমি কিছু মনে করব না। আপনি বলতে থাকেন, আপনার যা কথা আছে আমি শুনবো। আপনি বলেন নির্ভয়ে। আর একটু পরেই অদিতি চলে আসবে, তখন কিন্তু বলতে পারবেন না, তাই এখনই বলেন। প্রিয়াঙ্কার এরকম কথা শুনে আশিক তো পুরো ফিদা হয়ে গেল। অদিতি আসার আগে বলতেছে, তার মানে প্রিয়াঙ্কা কি আশিককে দেখে পছন্দ করেছে? আশিক কিছুই বুঝতে পারতেছে না, এখন তার কি সব কিছু বলা উচিত নাকি না বলে এখান থেকে চলে যাওয়া উচিত। আশিক কিছুই বুঝতে পারতেছে না। আর প্রিয়াঙ্কা কি একটু আশিককে পছন্দ করেছে? আশিকের মনে এই কথাগুলো ঘুরপাক খাচ্ছে। আশিক তো মনে মনে অনেক খুশি হয়ে গেল। যাই হোক, অল্প হলেও তার প্রতি ইমপ্রেস হয়েছে প্রিয়াঙ্কা। কিন্তু আশিক তো আর এদিকে জানে না যে প্রিয়াঙ্কার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। তাদের কয়েকদিন পর বিয়ে, বা কয়েক সপ্তাহ পর বিয়ে। আশিক মনে মনে নিজের সাহস বৃদ্ধি করতে লাগলো কথাটা বলার জন্য। এমন একটা কথা বলতে এসেছে, সেটা বলতে গেলে অনেক ছেলের কলিজা কাঁপায়। আশিক তো কখনো মেয়ের সাথে কথাই বলে না। কি হলো? আপনি বলতেছেন না কিসের জন্য আমি বুঝতে পারতেছি না। একটু পর কিন্তু বৃষ্টির বেগ বেড়ে যাবে, তখন কিন্তু আমরা ছাদে থাকতে পারবো না। তাই যা বলার এখনই বলেন, আমি চলে যাব। কথাটা হলো যে আমি আপনার চোখের মায়ায় পড়ে গিয়েছি, আপনার হরিণের মতো চোখ টানা টানা, আর আপনার মায়াবী মুখের মায়ায় পড়ে গিয়েছি। আমি জানি না কথাগুলো বলা ঠিক হচ্ছে কিনা, বাট না বলে আমি শান্তিতে থাকতে পারতেছি না। হোয়াট? কি বলতেছেন এসব আবোল তাবোল কথা? আপনার সাথে কি আমার এর আগে দেখা হয়েছে? কখনো দেখা হয়নি। আজকে আপনি আমাকে প্রথম দেখলেন, আর আমি আপনাকে প্রথম দেখলাম। আপনার সাথে প্রথম দেখাতে আমার ঝগড়া হয়েছে, আর আপনি এসব কথা কিভাবে বলতে পারেন আমাকে? আমি বুঝতেছি না তো, আপনার মাথা ঠিক আছে? তেমন কিছু না, আমি একদম পুরোপুরি ঠিক আছি। আমি অনেকক্ষণ ভেবেছি, তারপর আপনাকে এই কথাটা বলেছি। প্লিজ আপনার মতামতটা যদি একটু জানিয়ে দিতেন। আর আমি জানি না আপনার রিয়াকশনটা কেমন হবে, বাট আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনি আমার বিষয়ে কতটা জানেন? আমাকে চেনেন আপনি? ভালো মতো আমার সম্পর্কে কিছু তথ্য জানেন আপনি? কিচ্ছু জানেন না। আর আপনি এই কথাটা কিভাবে বলতে পারেন আমি সেটাই বুঝতেছি না, মাথায় ঢুকতেছে না। আপনার কি মনে হলো যে আমাকে প্রপোজ করা উচিত আপনার? আমি তো এত কিছু জানি না, দেখে ভালো লেগেছে, ভালোবেসে ফেলেছি, প্রকাশ করে দিয়েছি। এর আগে কখনো আমি কোনো মেয়ের সাথে কথা বলিনি, এই প্রথম আপনার সাথে আমি কথা বলতেছি, তাও আবার এতক্ষণ। থাক, ন্যাকামি করতে হবে না। অনেক ছেলে এভাবে বলে। আর আপনিও যে আমাকে চেনেন তেমন কিছু না। আমি আপনাকে একটা কথা বলি, সেটা শোনেন। আমি হচ্ছি বিবাহিত, মানে আমাদের বিবাহ হতে যাচ্ছে পারিবারিকভাবে। আমি ছেলেকে পছন্দ করি, সে আমাকে পছন্দ করে। আমাদের দুজনের সম্মতিতে বিয়েটা হচ্ছে।
আর আশা করি আপনাকে এর ব্যতীত আর কোনো কিছু বলা লাগবে না। এখন হয়তো আপনি বুঝতে পারবেন। আপনি আমাকে পছন্দ না করেন সেটা আমার মুখের উপর বলতে পারেন, আমি কোনো কিছু মাইন্ড করতাম না। কিন্তু মিথ্যা বলার কি আছে? বাড়িওয়ালা চাচার সাথে অনেক কথা বলেছি, তার সাথে সব কথা শেয়ার করা হয়। তিনি আমাদের কাছে ওনার মনের যত কথা আছে সব কিছু শেয়ার করে। কিন্তু একদিনই তো বললেন না যে আপনার বিয়ে ঠিক করেছে। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে বিশ্বাস করার দরকার নেই। আর সবার আগে বিয়ের দাওয়াতটা আপনাদেরকে দেওয়া হবে, কারণ আপনার বাবা বলেছে আপনাদেরকে উনি ছেলের মতো দেখে, আর বিয়ের সব দায়িত্ব আপনাদের কাঁধে তুলে দিবে, সেটা কয়েকদিনের মধ্যেই। আর আজকে আমার স্বামীর সাথে ফাইনাল কথা হবে, তিনি কবে দেশে ফিরছে আর কবে বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে। তারপর আমি আপনাকে দিন তারিখ সবকিছু জানিয়ে দেব। আচ্ছা, আমি আমার পক্ষ থেকে দুঃখিত না জেনে আপনাকে এসব বলার জন্য। আপনি কিছু মনে করবেন না, আপনি এখন আসতে পারেন। আর কিছু জানার থাকলে জানতে পারেন না, আমি আপনাকে সবকিছু ডিটেলসে বলে দেব, সমস্যা নাই। আপনি হয়তো না জেনে শুনে আমাকে পছন্দ করে ফেলেছেন, এটা স্বাভাবিক, কিন্তু আমার যেটা সত্যি আমি সেটা আপনাকে জানিয়ে দিলাম। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনি এখন নিচে যেতে পারেন, আমি আপনাকে আর কিছু বলতেছি না। আর কিছু মনে করবেন না প্লিজ, আমি না জেনে শুনেই আপনাকে প্রপোজ করে ফেললাম, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আবারও। না ঠিক আছে, সমস্যা নেই, এটা হতেই পারে, স্বাভাবিক। সেটার জন্য মন খারাপ করব বা আপনার উপর রেগে যাব, আপনার সাথে আমি খারাপ ব্যবহার করব, সেই রকম মেয়ে আমি না। আমি আমার দিক থেকে আপনাকে সব কিছু বলে দিলাম, এখন বাকিটা আপনার খুশি, যা ইচ্ছা তাই করতে পারেন। কথাটা বলা প্রিয়াঙ্কা আশিককে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে গেল। আর আশিক হতভাগা ছেলের মতো সেখানে দাঁড়িয়ে রইল। কি একটা অবস্থা! একটা মেয়েকে পছন্দ করলো, তার সাথে লাইফে প্রথম কথা বলল। এর আগে কোনো মেয়ের সাথে কথা বলেনি। প্রথম একটা মেয়েকে ভালো লাগলো, তার সাথে সাহস নিয়ে কথা বললে তাকে ভালোবাসার কথা জানিয়ে দিল। কিন্তু কি হলো? ভালোবাসি কথাটা বলার পরপরই ছ্যাঁকা খেয়ে প্যাকা হয়ে গেল। তাও একটা বিবাহিত মেয়েকে প্রপোজ করে বা বিবাহিত মেয়ের উপর ক্রাশ খাইলো। এটা কিভাবে হয়? আশিক এটাই ভেবে পাচ্ছে না, সেটা ভেবে আরও বেশি কষ্ট পাচ্ছে। শেষ পর্যন্ত একটা বিবাহিত মেয়ে, পৃথিবীতে এত মেয়ে থাকতে সে একটা বিবাহিত মেয়ের উপর ক্রাশ খাইলো। আশিকের কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। অন্য কিছু হইলে মেনে নিতে পারত, কিন্তু শেষ পর্যন্ত একটা বিবাহিত মেয়ে কেমনে কিভাবে? সব দোষ মাহিনের। আশিক মনে মনে ভাবতেছে মাহিনকে শুধু হাতের কাছে সুযোগ মতো পাইলেই হয়, তাকে ইচ্ছে মতো গণধুলাই দিবে, কারণ সে এখন তাকে প্রপোজ করতে চায়নি। কিছুদিন পর একটু জানাশোনা করলে সব কিছু বেরিয়ে আসতো, তখন না হয় মনের কথাগুলো মনে থাকতো, এত কষ্ট হতো না। এখন বলে দিয়েছে মেয়েটার সামনে যাবে কিভাবে? আর বাড়িওয়ালা নাকি সব কিছু ঠিক করে রেখেছে, তাদের উপর বিয়ের কাজের দায়িত্ব দিয়ে দিবে। এখন তার সামনে যাবে কেমনে? আশিক সেখানে একা দাঁড়িয়ে রইল। তার পকেটে সিগারেট ছিল, সিগারেট বের করে আগুন ধরিয়ে শুকটান দিতে লাগলো। এখন তাছাড়া আর কি করবে? প্রপোজ করে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেল, তাও আবার বিবাহিত মেয়ের উপর ক্রাশ খেয়ে। কি বন্ধু, মনের সুখে বিড়ি খাচ্ছিস? কাজটা বুঝি হয়ে গিয়েছে? এখন আর আমাকে মনে পড়তেছে না। কাজ না হইলে তো এতক্ষণে তুই আমাকে ফোন দিতি, কিন্তু কাজ হয়ে গিয়েছে তো এখন আর আমাকে লাগবে না। তুই আমার সাথে কোনো কথা বলবি না। আজকে তোর জন্য আজকে আমি একটা মানুষের কাছে খারাপ হয়ে গেলাম। তোকে বলেছি আজকে আমি তাকে কিছু বলবো না, আগে তার সম্পর্কে কিছু জানি শুনি তারপর। এত রাগ দেখাচ্ছিস কেন? বুঝতেছি না তো কি হয়েছে, সেটা আগে আমাকে বল। আমাকে রাগ দেখাচ্ছিস কিন্তু কিছু তো বুঝতে পারলাম না তো। তোকে কিছু বুঝতে হবে না, এখন মাথা গরম আছে। তুই আর একটা কথা আমার সাথে কথা বললে কিন্তু তোর ভেজাল আছে, এখান থেকে কিন্তু লাথি মেরে ফেলে দিব। তাই নিজের মুখটা বন্ধ রাখ, চুপচাপ দাঁড়িয়ে থাক, না থাকলে নিচে চলে যা। আচ্ছা বুঝতে পেরেছি, বলবি না তো। আচ্ছা আমি নিচে চলে যাচ্ছি, তোর সাথে এখন কথা বলতে পারবো না। পরে তুই নিজে থেকে যখন বলতে আসবি না তখন আমি শুনবো না, কথাটা মাথায় রাখিস। আচ্ছা দাঁড়া বলতেছি। মেয়েটা বিবাহিত মানে তার বিয়ে ঠিক হয়ে গিয়েছে, কিছুদিন পর বিয়ে। আর দিয়ে যত অনুষ্ঠান আছে সব দায়িত্ব আমাদের কাঁধের উপরে পড়বে। মেয়েটা আমাকে বলে গেল আর কিছুদিন পর তার স্বামী মানে আমাদের হবু দুলাভাই দেশে ফিরলেই তাদের বিয়ের অনুষ্ঠান হবে। শেষ পর্যন্ত একটা বিবাহিত মেয়ের উপর ক্রাশ খেলি তুই? কি বলবো, তোর চয়েস বন্ধু, মানতেই হবে। হেভি চয়েস, যেটা না বললেই চলে না। বিবাহিত মেয়ের উপর ক্রাশ। এসব হয়েছে তোর জন্য,
আমি কখনোই তাকে আমার মনের কথাগুলো বলতাম না, আর কখনো তার সাথে এরকম করতাম না। তুই আমাকে জোর করেছিস, তুই আমাকে বলেছিস আজকে তার মন ভালো আছে। আজকে কি সুন্দর একটা রোমান্টিক ওয়েদার, আজকেই বল কাজ হয়ে যাবে। শালা চুতিয়া। সেটা যাই বলিস বন্ধু, একটা কথা তোকে মানতেই হবে, বিবাহিত মেয়ের উপর কাশ, হায়রা জীবন, শেষ পর্যন্ত বিবাহিত মেয়ের উপর কাশ। কি বলবো, মজা পাচ্ছি, প্রচুর মজা পাচ্ছি জান। বিয়ে কিছুদিন পর, আর সেই বিয়েতে এনজয় করব। আহা কি সুখ বন্ধু। মাহিনের কথা শুনে আশিক আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। আশিক দৌড়ে গিয়ে মাহিনকে যেই ধরতে যাবে, মাহিন সাথে সাথে দৌড়ে নিচে যাওয়া শুরু করে দিল। আর একটা কথাই বলে যাচ্ছে, কি বন্ধু, শেষ পর্যন্ত বিয়েওয়ালি মেয়ের উপর ক্রাশ খাইলি? এই কথাটা বলতেছে আর নিচে যাচ্ছে। আর আশিক তার পিছনে পিছনে যাচ্ছে মাহিনকে ধরার জন্য। কিন্তু আশিক মাহিনকে ধরতে পারতেছে না। মাহিন আগে আগে দৌড়চ্ছে আর আশিক পিছনে ছিল। পুরো ফ্লোর দৌড়াদৌড়ি শেষ করে তারা দুজনেই ক্লান্ত হয়ে গিয়েছে। দুইজন দুই সাইডে দাঁড়িয়ে আছে। সবাই ভেবেছে কি জানি কি হয়েছে। সবাই বাইরে এসে তাদের তামাশা দেখছে। সবাই অবশ্য আশিক আর মাহিনকে খুব ভালো করে চেনে। সবাই আশিক আর মাহিনকে অনেক বিশ্বাস করে, কারণ আশিক আর মাহিন সবার সাথে অনেক ভালো ব্যবহার করে। আর সবার কোনো প্রয়োজন হলে তাদেরকে বলে, আর আশিক মাহিন সবার সাহায্য করে। তারপর সবাই তাদেরকে বলল যা হওয়ার হয়ে গিয়েছে, এখন অন্তত বিশ্রাম করতে, কারণ দুজনেই ক্লান্ত হয়েছে। পরে সবাই এটা নিয়ে বসে সমাধান করে দিবে। এখন কিছু শুনতে চায় না তারা। এখন শুধু একটা কথা, তাদের এখন দুজন বিশ্রাম করতে হবে। রাত্রে সবাই এটা নিয়ে বসবে। সবাই অনেক হাসাহাসি করতেছে তাদের কাণ্ড দেখে। তারপর সবাই যার যার রুমে চলে গেল। মাহিন আর আশিক দুজনেই নিজেদের রুমে চলে আসলো। আর এসে আশিক অনেক ক্লান্ত, বিছানার উপর শুয়ে পড়ল। আর মাহিন আশিকের উপর পা তুলে দিয়ে বিছানায় শুয়ে পড়ল। বাহিরে সে বৃষ্টি পড়তে শুরু করলো অনেক জোরে জোরে। অন্যরকম ওয়েদার সৃষ্টি হয়ে গেল। আশিক আর মাহিন শুধু একটা কথাই চিন্তা করতেছে, যে কি হয়ে গেল কি থেকে। কিরে, কি চিন্তা করিস এত? তোকে দেখে মনমরা লাগতেছে, ব্যাপার কি? কি নিয়ে টেনশন করতেছিস তুই? কই কিছু না তো, শুধু একটা কথা ভাবতেছি যে আমি না হয় তোকে বলছি মেয়েটাকে প্রপোজ করার কথা, তার জন্য তুই প্রপোজ করলি। আগে তার সম্বন্ধে কোনো কিছু শুনবি না, না শুনেই প্রপোজ করে দিবি? যা হওয়ার তা হয়ে গিয়েছে, এখন সেটা নিয়ে টেনশন করে কি হবে বল? বাদ দে এসব, এসব নিয়ে আমি আর কোনো টেনশন করতে চাই না। তুই এখন অন্য কিছু কথা বল। তোর মন খারাপ তাই না? আমি যদি তোকে তখন জোর না করতাম, তুই হয়তো বলতি না, সবকিছু শুনতি, তাহলে হয়তো মেয়েটার সামনে কখনো খারাপ হইতি না। তুই আমার জন্য আজকে একটা মেয়ের সামনে খারাপ হয়ে গেলি, আর আজকে এই মেয়েটার সামনে যাইতে পারবি না আর। এটা নিয়ে তোকে টেনশন করতে হবে না। কয়েকদিন পর তার বিয়ের অনুষ্ঠান হলে সেখানে অনেক মেয়ে আসবে। সেখানে একটা মেয়েকে পছন্দ করে তার সাথে প্রেম করব, বা যদি খুব পছন্দ হয় বাসায় বলে বিয়ে করে নেব। ঝামেলা শেষ, বুঝতে পেরেছি। আর বেশি কথা বলিস না, এখন চুপ থাক। সেটা তো অনেক ভালো খবর, তাহলে বিয়েটা শুরু হয়ে যাক, অনুষ্ঠান শুরু হোক, তারপর না হয় নতুন একটা মেয়ে খুঁজে দেব। আর যাকে পছন্দ করেছিস মানে অদিতিকে, তোর কেমন লাগে? মেয়েটা কিন্তু দেখতে বেশ ভালো আছে, প্রিয়াঙ্কার থেকে কিন্তু অনেক ভালো। কি উল্টাপাল্টা কথা বলিস? সবসময় যে মেয়েটা আমাদের সামনে এসে ঘুরঘুর করে আর আমাদের থেকে কম করে 5 থেকে 6 বছরের জুনিয়র হবে, তাকে আমি প্রপোজ করব? তোর মাথা ঠিক আছে? আমার মাথা একদম ঠিক আছে। কয়েকদিন পর যখন অদিতি বয়ফ্রেন্ড নিয়ে রিক্সায় ঘুরবে আর আমাদেরকে এসে বলবে ভাইয়া আমার বয়ফ্রেন্ড, তখন কেমন লাগবে? তাই বলতেছি, মেয়েটা কিন্তু ভালোই আছে, আমাদের সামনেই বড় হলো, আমাদের সামনে সব সময় থাকে, সবকিছু জানি, তাই বলতেছি অদিতি কিন্তু মেয়েটা খারাপ না। যা বলার বলেছিস, আর একটা কথা বলবি না। এখন চুপচাপ থাক। আর রাতের খাবার কি রান্না করে দিয়ে গিয়েছে নাকি বৃষ্টির জন্য আসেনি বুয়া? এতক্ষণ তো তুই আর আমি একসাথেই ছিলাম তাই না? আমি কিভাবে বলতে পারি? তুই যেখানে ছিলি আমিও সেখানে ছিলাম। এখন চল রান্নাঘরে গিয়ে দেখি, যদি রান্না না হয়ে থাকে তাহলে কি আর করার, না খেয়ে থাকতে হবে। আচ্ছা চল গিয়ে দেখে আসি। না থাকলে কিছু করার নেই, কারণ বৃষ্টি যে পরিমাণ হয়ে গিয়েছে, না আসার সম্ভাবনাই বেশি। আমরাও তো এতক্ষণ খেয়াল করিনি, আর যদি এসে থাকে তাহলে তো ভাগ্য ভালো। তারপর দুজনে নিচে চলে আসলো। এসে দেখে তারা যেটা ভেবেছে সেটা ঠিক ছিল, কাজের বুয়া আসেনি। দুজনে চুপচাপ আবার রুমের ভেতর চলে আসলো। এইভাবেই দিন কাটতেছিল দুজনের। আর এদিকে প্রিয়াঙ্কার বিয়ের দিন একদম পাকা হয়ে গেল। কার্ড ছাপানোর জন্য সবাই উদগ্রীব। অদিতি তো অনেক খুশি যে তার আপুর বিয়ে হয়ে যাচ্ছে।
সে এই সময় অনেক আনন্দ করতে পারবে। তার মন খারাপ হচ্ছে যে তার আপুকে ছাড়া তাকে থাকতে হবে। তার আপু অন্যের বাসায় চলে যাবে, কিন্তু সেটা এখন তার মাথায় আসতেছে না। বিয়ে বাড়ি সব সময় উৎসব মুখর হয়, সবাই অনেক আনন্দ করতেছে, উল্লাস করতেছে। আর এদিকে আশিক আর মাহিন এখনো রেডি হয়নি, কারণ তাদের কাঁধের উপর সব কিছু দায়িত্ব পড়েছে। তারা এখনো শুয়ে আছে, তারা শুধু ভাবতেছে সেখানে যাবে কি যাবে না। বাড়িওয়ালা তাদের কয়েকবার ফোন করেছে, কিন্তু তারা ভয়ে ফোন তুলতে পারেনি। বাড়িওয়ালার ফ্ল্যাটে যতজন মানুষ থাকে 10 জন থেকে 12 জনের মতো থাকে। 2টা ফ্যামিলি, আশিক আর মাহিন থাকে। বাড়িওয়ালা সবাইকে ইনভাইট করেছে, আর মাহিন আর আশিককে সবার আগে ইনভাইট করেছে। যেহেতু সব কিছু আগে থেকেই প্ল্যান করা ছিল, কিন্তু এখন তারা যে কি করেছে, অঘটন ঘটিয়ে ফেলেছে। একজন বিবাহিত মেয়ের উপর ক্রাশ খেয়ে তাকে প্রপোজ করেছে। এর থেকে লজ্জার বিষয় আর কি হতে পারে তাদের কাছে? তারা চুপচাপ ঘরের ভিতর শুয়ে আছে। তাদেরকে দেখতে না পেয়ে বাড়িওয়ালা অনেক ক্ষেপে গিয়ে আরও কয়েকবার ফোন করলো, কিন্তু শেষ পর্যন্ত তারা যখন ফোন তুলছে না, শেষ পর্যন্ত বাড়িওয়ালা অনেক ক্ষেপে গেল তাদের উপর, কারণ তাদেরকে এতটা বিশ্বাস করেন তিনি। তারা আজকের এই বিশ্বাসের মর্যাদা দিলাম বাড়িওয়ালা সবাইকে রাগারাগি দেখানো শুরু করলো যে তাদের খোঁজ খবর পাওয়া যাচ্ছে না কিসের জন্য। এই কথা যখন প্রিয়াঙ্কার কানে গেল, প্রিয়াঙ্কা তার বাবাকে চুপ থাকতে বলল, কারণ প্রিয়াঙ্কা তো জানে তারা কেন আসতে যাচ্ছে না। তারা যে একটা অঘটন ঘটিয়ে ফেলেছে সেটাতে প্রিয়াঙ্কা খুব ভালো করেই জানে। আর এই কথা তো কাউকে বলার মতো না। প্রিয়াঙ্কার বাবা চুপ হয়ে গেল, কারণ মেয়ের বিয়ে, আর সেই মেয়েটা কথা বলছে, সেটা তো তাকে রাখতে হবে। তাকে তো রাগ দেখাতে পারে না প্রিয়াঙ্কার বাবা। সবাইকে যে পরিমাণ রাগ দেখিয়েছে সেটা বলার বাইরে। সবাই চুপ মেরে এক সাইডে গিয়ে দাঁড়িয়ে আছে। একমাত্র প্রিয়াঙ্কা তার বাবার সাথে কথা বলতেছে। তারপর প্রিয়াঙ্কা সবাইকে স্বাভাবিক হতে বলে সবাইকে সবার মতো মজা করতে বলে। প্রিয়াঙ্কা বেরিয়ে আসলো আশিক আর মাহিনের রুমের উদ্দেশ্যে। এসে দেখে ভিতর থেকে রুমের দরজা দেওয়া, ভিতরে ফুল ভলিউমে গান শুনতেছে আশিক আর মাহিন। প্রিয়াঙ্কার মেজাজটা অনেক খারাপ হয়ে গেল। তার এত আশা ছিল যে তার বাবা যাদেরকে এত বিশ্বাস করে তারা নিশ্চয়ই ভালো মনের মানুষ হবে, কিন্তু প্রিয়াঙ্কা আজ ভুল প্রমাণিত হলো। আপনারা এখানে কি শুরু করেছেন বুঝতেছি না তো। আমার বাবা আপনাদের কখন থেকে ফোন দিচ্ছে, কিন্তু আপনারা ফোন তুলছেন না। আপনাদেরকে কেউ ডাকতে আসলে তার কথায় পাত্তা দিচ্ছেন না। ব্যাপার কি? ভেতরে দরজা দিয়ে কি করতেছেন? হঠাৎ করে প্রিয়াঙ্কার কণ্ঠ শুনতে পেয়ে দুজনে গান বন্ধ করে দিল, রুমের দরজা খুলে দিল। এত জোরে চিল্লিয়ে কথা বলছে যে তারা আর ভিতরে থাকতে পারলো না। অনেক রাগ দেখিয়ে কথা বলছে প্রিয়াঙ্কা, তার জন্য আশিক মাহিন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আপনারা কি পেয়েছেন বলুন তো? আপনাদেরকে এত বিশ্বাস করে আমার বাবা আর তার বিশ্বাসের এই প্রতিদান দিলেন আপনারা। আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যেটা করছেন মোটেও ঠিক করছেন না। আমরা আবার কি করলাম? আমরা তো কোনো কিছু করিনি। আমরা আমাদের মতো ঠিক আছি। আমরা তো বাহিরের কাউকে ডিস্টার্ব করতেছি না, তাই না? তাহলে এভাবে আমাদের সাথে কথা বলার কি আছে? আপনার কোনো অধিকার আছে আমাদের সাথে রাগ দেখিয়ে কথা বলার? আপনি এটা বলতে পারেন যে আপনাদের উপর রাগ দেখি আমাদের কথা বলার কোনো অধিকার নাই, কিন্তু আমার বাবা যে আপনাদের জন্য সবার সাথে রাগারাগি করতেছে, আপনাদেরকে অন্ধভাবে বিশ্বাস করে, কিন্তু আপনারা যে তার বিশ্বাসের এই প্রতিদান দিবেন তিনি তো সেটা জানে না। আপনার সমস্যা কি? আপনার না আজকে বিয়ে, তাহলে আপনি এখানে কিসের জন্য? আপনি গিয়ে বিয়ে করে নেন। আমাদের এখানে আপনার কি বুঝতেছি না তো। আপনাদের একটা দায়িত্ব দেওয়া হয়েছে স্পেশাল ভাবে, সব ভুলে গিয়েছেন। আর সেই দায়িত্বটা আগে পালন করবে কে শুনি? আর আমার বাবা তো বৃদ্ধ মানুষ, তিনি আপনাদের এত বিশ্বাস করে, আর আজ কি করলেন? অনেক উপকার করেছি, আর পারবো না। আমরা এখন ক্লান্ত, আমাদের ঘুমাতে হবে। আমাদের মতো আমাদের থাকতে দেন। আপনারা আপনাদের মতো এনজয় করেন। আমরা তো আপনাদের কোনো ক্ষতি করতেছি না। তার মানে আপনারা আমাদের ইনভেস্টিগেশন রিজেক্ট করে দিচ্ছেন। আচ্ছা, ভালো কথা, আমার বাবা সবকিছু সামলে নিতে পারবে। কষ্ট হবে, কিন্তু তিনি এতটাই দুর্বল হয়ে পড়েননি। তাহলে আমরা এখন কি করতে পারি? আমরা তো কিছুই করতে চাচ্ছি না। আমরা খুব ক্লান্ত, আমাদের ঘুমাতে হবে। সারা রাত ঘুমাতে পারিনি, অনেক টেনশনে ছিলাম। এখন আমরা ঘুমাবো, আমাদের ঘুম পাচ্ছে। আপনি একটু বোঝার চেষ্টা করেন, একটা মান সম্মানের ব্যাপার আছে। আজকে যদি কিছু সুন্দরভাবে সম্পূর্ণ করতে না পারি, আমার বাবার মান সম্মান থাকবে না।
আমি আপনাদের হাত জোর করে বলতেছি, প্লিজ আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন আজকের দিনটা। বলছি না আমাদের ঘুম পাচ্ছে, তারপর আপনি এত কথা বলতেছেন কিসের জন্য? আপনি এখন এখান থেকে আসতে পারেন। আপনাকে যদি নিচে দেখতে না পাই সবাই কি ভাববে বলুন তো? আপনি চলে যান, সবার সাথে সময় কাটান, আনন্দ করে ফুর্তি করেন। তার মানে আপনারা আসবেন না, এটাই তো? আচ্ছা, যা হওয়ার তা হবে আমার কপালে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, কখনো মানুষকে আশা দিয়ে সেই আশায় মানুষকে রাখবেন না। যেটা করতে পারবেন না সেটা আগে বলে রাখবেন, তারা হয়তো বিকল্প পদ্ধতি রেডি করবে। কথাটা বলে প্রিয়াঙ্কা কান্না করতে করতে দৌড়ে সেখান থেকে বেরিয়ে গেল। আর মাহিন এক সাইডে এতক্ষণ দাঁড়িয়েছিল, কোনো কথা বলেনি, কারণ তারা দুজন কথা বলতেছে। মাঝখানে তার কথা না বলাই উচিত হবে। যদি মাঝখানে একটা কথা বলে দুজনের একজন হয়তো মন খারাপ হয়ে যাবে। মাহিন চাচ্ছে না কারো মন খারাপ করে দিতে, কারণ আজকে প্রিয়াঙ্কার বিয়ে, তার মনে এমনিতেই আনন্দে ভরপুর করতেছে। আর এদিকে আশিকের মনে আজকে প্রচুর ব্যথাদায়ক, কারণ সে প্রিয়াঙ্কাকে পছন্দ করত। সে বারবার বলতেছে যে বিয়েতে যাবে না, তাহলে মাহিন কিভাবে সেখানে যায়? যখন প্রিয়াঙ্কা কান্না করতে করতে নিচে চলে গেল, তখন মাহিন নিজেকে ধরে রাখতে পারলো না, কারণ একটা মেয়ের আজকে আনন্দের দিন, তার বাবার জন্য সে কতটা কষ্ট পাচ্ছে। এখন তার কিছু একটা করতে হবে, না হলে এভাবে সবকিছু চলতে পারে না। কাজটা কি ঠিক করলি তুই? তুই কি ব্যবহার করলি মেয়েটার সাথে? মেয়েটার আজকে বিয়ে, আর তার মন তুই এভাবে ভেঙে দিলি? তুই তো জানতিস যে মেয়েটার বিয়ে ঠিক করা হয়েছে, তার মনে আগে থেকে অন্য কোথাও জোড়া লেগেছে। তাহলে তুই সেখানে কেন প্রপোজ করলি? আর কেন আজকে তাকে এভাবে কথা বললি তুই? আমি জানি না, আমি নিজেও জানি না কেন এরকম করলাম। আমি যেহেতু যাব না, সুন্দরভাবে বুঝিয়ে বললেই হইতো, কিন্তু আমি কেন যে তার সাথে খারাপ ব্যবহার করলাম নিজেও জানি না। চল এখন রেডি হয়ে নে, আমাদের যে দায়িত্বগুলো আছে সেগুলো পালন করি। আজকে রাতে সে চলে যাবে এখান থেকে, আর কখনো তার সাথে আমাদের দেখা হবে না, কিন্তু তার মনটা খারাপ হয়ে যাবে সারা জীবনের জন্য। আমাদেরকে খারাপ ভাববে সে। আর বাড়িওয়ালা এতদিন যে বিশ্বাসটা আমাদের করেছিল, সেই বিশ্বাসটা মুহূর্তের মাঝে নষ্ট হয়ে যাবে। আর এখনো যারা থাকে সবাই কতটা বিশ্বাস করে ভালো করে জানিস। আমি যেতে পারবো না, প্লিজ আমাকে জোর করিস না। আমার কেন এরকম হচ্ছে আমি জানি না, বাট আমার যেতে ইচ্ছে করছে না। তুই যেতে চাইলে যেতে পারিস, আমাকে জোর জবরদস্তি করবি না। আমি বেশি কথা শুনতে চাই না। আজকে যদি তুই আমার সাথে এখন এখান থেকে বিয়ের অনুষ্ঠান না যাস, তাহলে কিন্তু সত্যি সত্যি তোর সাথে আমার সম্পর্ক শেষ। আজকে তোর সাথে আমার সম্পর্ক শেষ, কারণ একটা মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, আর বাড়িওয়ালা সবাই আমাদের কত ভালোবাসে, কত বিশ্বাস করে, আর আজকে আমরা সবকিছু শেষ করে দেব একটা মেয়ের জন্য। তুই ঠিক বলেছিস, একটা মেয়ের জন্য সবকিছু শেষ করে দিতে পারি না। তুই রেডি হ, আমিও রেডি হচ্ছি। তাড়াতাড়ি বিয়েতে যাব, এনজয় করব, মজা মাস্তি করব। এই না হলে আমার বন্ধু, চল অনেক মজা মাস্তি করব। অদিতি তো আছে তাই না, অনেক সুন্দর কিউট, আজকে তার সাথে প্রেম করিয়ে দেবো তোর, চল। চুপ থাক, আর বেশি বকবক করবি না। এখন চল, মজা মাস্তি হবে, আর সবাইকে আজকে আনন্দে উল্লাসে ভরিয়ে দেব। সবাইকে আজকে এতটা আনন্দ দেব যাতে করে কেউ আমাদের সারা জীবন মনে হারাতে না পারে। চল। তারপর দুজনে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে আসলো। আর এসে সবাইকে চমকে দিয়ে তারা দুজনেই নিজেদের হাত দিয়ে সব কাজ সেই সুন্দরভাবে সম্পূর্ণ করলো। আর একটু পরে বরযাত্রী এসে পৌঁছে গেল। অনেক মজা মাস্তি হচ্ছে, বরযাত্রী এসে তো আরও মজাটা বাড়িয়ে দিল। ধুমধামভাবে বিয়েটা হচ্ছে, আর এদিকে নাচ গান যে যেটা পাচ্ছে সেটাই করতেছে মজায় মজায়। আশিক আর মাহিন সবাইকে মাতিয়ে রাখলো, এত পরিমাণ দুষ্টুমি করতেছে। সেখানে যাওয়ার পর আশিক একবারও প্রিয়াঙ্কার সামনে যায়নি, আর মাহির সাথে কথা বলছিল। অবশ্য কিন্তু একেবারের জন্য প্রিয়াঙ্কার সামনে যায়নি অবশ্যই কিন্তু একবারের জন্য প্রিয়াঙ্কার সামনে যায়নি আশিক। তারপর সব কিছু সুন্দরভাবে অনুষ্ঠিত হলো। এখন সবার খাওয়া দাওয়ার পালা, সবাই টেবিলে বসে আছে। আর এদিকে মাহির আশিক খাবার ব্যবস্থা করতেছে সবার জন্য। সবাই অনেক হাসি খুশি, অনেক আনন্দ করতেছে। মাহিন আর আশিক অনেক আনন্দদায়ক একটা মুহূর্ত উদযাপন করতেছে সবার সাথে। সবাই তাদের সাথে কত সুন্দর ব্যবহার করতেছে, মনে হচ্ছে সবাই মিলে একটা পরিবার। এরকমভাবে সবাই মিলেমিশে আনন্দ করতেছে। তারপর খাবার টেবিলে সবাই বসে পড়লো। মাহিন আশিক খাবার দিতে লাগলো সবাইকে। আশিক ওই দিক দেখ তুই, আমি এই দিকটা দেখতেছি। দুজনে দুদিকে থাকলে তখন আর কারো খাওয়ার সমস্যা হবে না। আচ্ছা, তুই তোর দিকটা ঠিক মতো দেখাশোনা করিস, আমি আমার এই দিকটা দেখতেছি। এই দিকে কে কে বসে আছে আমি দেখতেছি,
কারো কিছু লাগলে আমি সব কিছু দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে তুই তোর মতো কাজ কর আর আমি আমার মতো কাজ করি। খাওয়া দাওয়া শেষ করে তারপর না হয় আরো অন্য লেভেলের আড্ডা দেওয়া যাবে। হয়েছে, আর বেশি বকবক করিস না। এখন যা, তুই তোর কাজ কর। আমি এখন কাজ করছি। কাজ শেষ করে একটু বিশ্রাম নিতে হবে আমাকে। আমি খুব ক্লান্ত হয়ে যাচ্ছি। এই অল্পতেই ক্লান্তি হয়ে যাচ্ছিস? তুই বিয়ে করলে যে কি করবি বুঝতেছি না। এখন যদি ক্লান্তির কথা বলিস, তোর তো বিয়েই করলি না এখনো তুই। এখন ফাইজলামি করবি না, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। কেউ যদি আমাদের এরকম কথোপকথন শুনে তাহলে তো কি ভাববে? বলবে দুইটা বেয়াদব, তাই চুপ থাক। হয়েছে, আমাদের কথা আর কে শুনবে? কিন্তু আফসোস একটা বিষয় হচ্ছে, বিয়েলি মেয়ের উপর ক্রাশ খাইলি আর আজকে তার বিয়ের দাওয়াত খাচ্ছি। কি একটা আনন্দ, তাই না? ক্রাশের বিয়েতে যখন আমরা একদম মজা করবি না, তাহলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আর একবার যদি তুই এই কথা বলেছিস আমাকে, তোকে সবার সামনে পিটানি শুরু করে দেব। কেউ আমাকে দাঁড় করাতে পারবে না। আমাকে আর রাগ দেখে কি করবি? যার সাথে বিয়ে হচ্ছে তাকে তো কিছু করতে পারলি না। তাকে যদি কিছু করতে পারতি তাহলে হয়তো আজকে বিয়েটা তোর সাথে হইতো, আর আমি আমার মনের মতো আনন্দ গান গেয়ে বের হইতাম। ইস, তুই নিজের মুখটা বন্ধ রাখ, কাজ কর। আমার মাথা ব্যথা করতেছে। এখন এসব কথা বলিস না। আর আমি সবকিছু ভুলে গিয়েছি। কি হয়েছে একদিনের একটু ভালো লাগা, 2 দিন পর 3 দিনের দিন তার বিয়ে হয়ে গেল। এখানে কি থাকবে? আমার মনের ভিতর তার জন্য কোনো ফিলিংস নেই। তুই আমাকে কেন এই কথাটা বারবার বলতেছিস? সেটা তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে যে তোমার মন খারাপ নাকি তুমি অনেক হ্যাপি। সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। প্রিয়াঙ্কার সাথে আমি কয়েকবার কথা বলেছি। প্রিয়াঙ্কা আমাকে বলেছে তোমার সাথে কথা বলবে, কিন্তু তুমি তো তাকে পাত্তাই দিচ্ছ না। আরেকবার যদি তুই কথা বলেছিস এই বিষয়ে, তাহলে কিন্তু আমি এখান থেকে চলে যাব। আর আমি যদি এখান থেকে চলে যাই তাহলে কিন্তু সবাই এসে তোকে ধরবে। তখন কি জবাব দিবি সবাইকে ভেবে দেখেছিস? আজকে আর তোমার মন খারাপ না করি আমি। এমনিতেই তোমার বিবাহিত ক্রাশের বিয়ে হয়ে যাচ্ছে, তোর মনটা খারাপ। আমি এখন যাচ্ছি, তুই তোর কাজ কর। তারপর মাহিন সেখান থেকে চলে গেল। আর আশিক সবার মাঝে চলে আসলো। মানে কারো কিছু লাগবে নাকি লাগবে না সেটার পরিদর্শন করতে লাগলো। খাবার কেমন হয়েছে সবাইকে জিজ্ঞেস করতেছে। মাহিনও সেটাই করতেছে। তারপর সবাই সবার মতো খাওয়া দাওয়া শেষ করলো। প্রিয়াঙ্কা খাবার টেবিলে তার স্বামীর সাথে অনেক মজা করে খাচ্ছে। প্রিয়াঙ্কার মনে কিছু নেই। আশিক তাকে গতকাল কি বলেছে না বলেছে, একটা মেয়েকে একটা ছেলে পছন্দ করলে বলতেই পারে, কিন্তু মেয়েটার মনে কি আছে সেটাতে শুধু সেই মেয়েটাই বলতে পারে। প্রিয়াঙ্কা চাচ্ছে না এই মুহূর্তটা কোনোভাবেই নষ্ট করতে, কারণ বিয়ে তো বারবার হয় না, জীবনে একবারই বিয়ে হয়। প্রিয়াঙ্কা তার স্বামীর সাথে অনেক মজা করতেছে। আর এদিকে অতিথি মাঝখানে বসে দুইজনে হেব্বি জ্বালাতন করতেছে। অদিতির যত মনের ইচ্ছা ছিল এই বিয়ে ঘিরে সব ইচ্ছা পালন করে নিয়েছে। তার একটা ইচ্ছে বাদ পড়েনি, সব কিছু সে নিজের মতো করে নিয়েছে। আর এদিকে প্রিয়াঙ্কা তার স্বামীর তাদের মাঝে খুনসুটি তো চলতেছে মনে মনে, চোখের ইশারায়। আর এদিকে অদিতি বারবার আশিককে আশিক ভাই বলে চিল্লাচিল্লি করতেছে। আশিক সেটা শুনেও না শোনার ভান করে তার কাজে মনোনিবেশ করতেছে। সেখানে প্রিয়াঙ্কা বসে আছে। সেখানে গিয়ে প্রিয়াঙ্কার মনে একটু নার্ভাস করার জন্য কোনো ইচ্ছে নেই। তাই আশিক অদিতির ডাক শুনে না শোনার ভান করে তার মতো সে কাজ চালিয়ে যাচ্ছে। সবাই খাওয়া দাওয়া শেষ করে উঠে চলে গেল। প্রিয়াঙ্কা তার স্বামী উঠে চলে গেল। অদিতি এসে আশিকের কাছে দাঁড়িয়ে পড়ল। কি হলো ভাইয়া? আমি তখন থেকে তোমাকে ডাকতেছিলাম, তুমি আমার ডাক শুনলে না কিসের জন্য? তোমাকে সেখানে ডাকলাম যে আমাদের কয়েকটা ছবি তুলে দিতে, তুমি তো আমারটা শুনলেই না। তুমি পাগলি নাকি? বলো। সবাই খাবার খাচ্ছে, সবার খোঁজ খবর নিতে হয়। আমাকে একটু কম বেশি হলে বদনাম হয়ে যেত আমাদের, তাই না? তাই বলে 1 মিনিটের জন্য যাওয়া যাইতো না? আমি এতক্ষণ ধরে ডাকলাম, তুমি শোনো না, শোনার ভান করে তোমার মতো কাজ করে যাচ্ছ। আমার মন খারাপ হয়ে গিয়েছে আজকে তোমার এই ব্যবহারে। আচ্ছা যাও, তোমাকে পরে ঘুরতে নিয়ে যাব। না, এখন অন্তত তুমি তোমার জিজু তোমার আপুকে সময় দাও। আমরা আমাদের কাজগুলো শেষ করে পরে বসে সবাই একসাথে অনেক আড্ডা দিব, সমস্যা নাই। সত্যি তো আমার সাথে ঘুরতে যাবে তুমি, কিন্তু অনেক কয়েকবার বলেছো আমাকে নিয়ে ঘুরতে যাবে, আমাকে এইখানে নিয়ে যাবে ওইখানে নিয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত তুমি অনেক অজুহাত দিয়ে আমাকে এক জায়গায় নিয়ে যাওনি। এবার সত্যি বলতেছি, এবার আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব। কাজগুলো শেষ করি,
সব কিছু শেষ হয়ে যাক, বিয়ের কাজ সব কিছু সম্পন্ন হয়ে যাক, তারপর আমি তোমাকে নিয়ে ঘুরতে বেরোবো, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, তাহলে তুমি তোমার কাজ শেষ করো, আমি ভাইয়া আর আপুর কাছে চলে যাই। তাদের সাথে কিছু গল্প আছে, আর আমার কিছু টাকা ইনকাম করতে হবে, তো তাই এখন। সেখান থেকে আমাকে কিছু টাকা দিও, আমি একটু ঘোরাঘুরি করব তোমার টাকায়। তুমি তো আজকে অনেক টাকা ইনকাম করবে, তাই আমাকেও কিছু দিও। আচ্ছা, তোমার যত টাকা লাগে বলবে, আমি তোমাকে কালকেই দিয়ে দেব। এখন যাই, টাটা, তুমি থাকো। আমি আমার কাজিনদের সাথে একটু আড্ডা দেই। ভাইয়া আর আপুকে একটু সময় দিতে হবে, না হলে কেমন হয় না বিষয়টা। আচ্ছা, যাও তাহলে। শোনো, আর একটা কথা, তোমাকে দেখতে আজকে অনেক সুন্দর লাগতেছে, একদম পরীর মতো। ধন্যবাদ ভাইয়া। আর তোমাকে দেখতে তো পুরোই আগুন লাগতেছে, এত হ্যান্ডসাম লাগতেছে। যত মেয়ে এসেছে আমার কাজিনরা সবাই শুধু জিজ্ঞেস করতেছিল, তুমি কে, তুমি আমার কি হও। সবাই তোমাকে পছন্দ করেছে। তাই নাকি? তাহলে কয়েকজনকে নিয়ে আসো, তাদের সাথে আমিও আড্ডা দেই। দেখি যদি কাউকে পছন্দ হয় তাহলে আমি তাদের ওইখান থেকে একটাকে বেছে নেব। কেন তাদের ওখান থেকে বেছে নিতে হবে কিসের জন্য? আমাকে কি চোখে পড়ে না? আমি কি দেখতে এতটাই খারাপ? আমাকে দেখে কি মনে হয় না যে আমি আপনার জন্য পারফেক্ট? কথাটা বলে অদিতি দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। আর আশিক নিজের অজান্তেই মুচকি একটা হাসি দিল। ছোট্ট একটা মেয়ে কি বলছে কি না কি বুঝে, উল্টোপাল্টা কি বলে তারা মানে। আজকে তাকে প্রচুর জ্বালাতন সহ্য করতে হয়েছে। আশিক মনে মনে অনেক খুশি হয়েছে অবশ্যই, বাট সেটা প্রকাশ করলো না। অদিতি দূর থেকে একটা আশিক ভাই বলে ডাক দিয়ে ফ্লাইং কিস মেরে দিল, দিয়ে আবার দৌড়ে ভিতরে চলে গেল। আর দেখা যাচ্ছে না মেয়েটাকে। আর আশিক দেখে কি বলবে না বলবে পুরাই হতবাক হয়ে গিয়েছে। এটার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। তারপর সব কিছু ঠিকঠাক মতো চলতে লাগলো। সবাই সবার মতো আনন্দ করতেছে, মজা করতেছে। একটু পর কন্যা বিদায় দেওয়া হবে, মানে প্রিয়াঙ্কাকে এ বাসা থেকে বিদায় দেওয়া হবে, তার স্বামীর বাসায় তাকে গ্রহণ করে নেওয়া হবে। সব কিছু ঠিকঠাক মতো চলতেছিল। হঠাৎ মাহিন এসে আশিকের পাশে দাঁড়িয়ে পড়ল আর আশিককে কয়েকটা কথা বলল। সে চুপচাপ সব কিছু শুনে মুখ বুজে সহ্য করে নিল। এমন কথা বলেছে সেটা সহ্য করা ছাড়া আর কোনো উত্তর দেওয়ার মতো ভাষা সেখানে নেই। মাহিন আশিককে আজকে সত্যিটা বলে দিল যে অদিতি আশিককে অনেক পছন্দ করে। অনেক আগেই সেটা আশিককে বলে দিতে বলেছে, কিন্তু মাহিন আশিককে সেই কথাটা বলেনি, তার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। আশিকের আজকে মন খারাপের দিনে মন ভালো করার জন্য সত্যিটা বলে দিল, যাতে করে আশিক একটু হলেও মন ভালো করার জন্য একটা বিষয় খুঁজে পায়। সেই বিষয়টা ভেবে যেন সে একটু মুচকি হাসে, তার জন্য আশিককে সত্যিটা বলে দিল। এখন আমার সাথে চল, একটা জায়গায় তোকে নিয়ে যাব, আর তুই সারপ্রাইজড হয়ে যাবি। এখনো তো অনেক কাজ বাকি আছে, কাজগুলো শেষ করে না হয় সেই জায়গাতে গিয়ে দুজনে বসে আড্ডা দেব। এখন যাব না, কাজ শেষ করে দায়িত্বটা শেষ করি, তারপর আঙ্কেলকে বলে আমরা দুজন বেরিয়ে যাব। বাসা থেকে তো বেরিয়ে যেতে হবে না, বাসার ভিতরেই একটা জায়গা আছে, আমি সেখানে নিয়ে যাব। তুই এখন আমার সাথে চল, দেখতে পারবি যে কি সুন্দর একটা পরিবেশ। এখনই যেতে হবে, কাজগুলো শেষ করি, তারপর না হয় গিয়ে বসে আড্ডা দেওয়া যাবে। এখন গেলে কেমন হয় না, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আর আমরা যদি এখন এখান থেকে চলে যাই তাহলে কেমন হয় না বিষয়টা? কেন, কোনো কিচ্ছু হবে না। সবাই এখন খাওয়া দাওয়া শেষ করলো মাত্র, এখন সবাই রেস্ট করতেছে। রেস্ট করার পর একটু আনন্দ করবে, তারপর কন্যা নিয়ে চলে যাবে, আর আমরা আমাদের মতোই থাকবো। আচ্ছা চলো, তাড়াতাড়ি আসতে হবে, কারণ বাড়িওয়ালা যদি দেখতে না পায় তাহলে আবার চিল্লাচিল্লি শুরু করবে। শেষ মুহূর্তে এমনিতেই এখন তার মন খারাপ থাকবে, আমরা চাই না ওনার মন খারাপ করে দিতে। আচ্ছা, কোনো টেনশন করিস না, আমরা যাব আর আসবো, বেশি সময় নিচ্ছি না। শুধু 5 মিনিট সেখানে থাকবো, তারপর চলে আসবো। তুই আমার সাথে আয়। তুই আমাকে কোথায় নিতে যাচ্ছিস সেটাকে বলতো শুনি। তুই আমাকে প্রিয়াঙ্কার সাথে কথা বলতে নিয়ে যাচ্ছিস না তো আবার? এত কথা বলিস কিসের জন্য বুঝতে পারতেছি না তো। তুই কি আমার সাথে যাবি নাকি যাবি না সেটা বলতো। আমি তোকে কতক্ষণ ধরে বলতেছি চল, তুই এখন দুনিয়ার কথা নিয়ে হাজির হচ্ছিস, ব্যাপার কি? আচ্ছা তোর এত রাগ কেন রে? বুঝি না, দিন দিন তোর রাগের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে, বুঝতেছি না। অল্পতে রেগে যাচ্ছি, ব্যাপার কি শুনি? নাকি কোনো মেয়ের সাথে প্রেম করে আবার ছাকা খাইলি? সেরকম কোনো কিচ্ছু না, সবকিছু তোকে আমি পরে খুলে বলবো। এখন তোকে যেটা বলতেছি তুই সেটা শোন, তাহলে ভালো হয়। এখন বেশি পকপক না করে চল। কি করিস পরে সব সময়
একসাথে সময় নিয়ে বসে গল্প করা যাবে। শিকার মাহিনের সাথে একটা কথা বলল না, কারণ এখন কথা বললে ঝগড়া। সবাই তাদের দিকে তাকিয়ে আছে, তারা যত বেশি কথা বলবে ততই ঝগড়া বেড়ে যাবে। তাই আশিক নিজেকে চুপ করে নিল, আর মাহিন যেটা বলেছে সেটা মেনে নিল। তারপর মাহিনের দেখানো পথ অনুসরণ করতে লাগলো আশিক। মাহিন একটা রুমের ভিতরে নিয়ে আসলো। এই রুমে আগে থেকে প্রিয়াঙ্কা দাঁড়িয়েছিল, আশিকের অপেক্ষা করেছিল, কারণ যেটা হয়েছে সেটা তো মিটমাট করতে হবে, এভাবে রেখে গেলে তো চলবে না। আশিক রুমের ভিতর ঢুকে প্রিয়াঙ্কাকে দেখতে পেল। তখনই রুম থেকে বেরিয়ে যেতে চাইলে মাহিন দাঁড় করিয়ে দিল। আশিক মাহিনের সাথে রাগারাগি করতে লাগলো বেরিয়ে যাওয়ার জন্য, কিন্তু যখন প্রিয়াঙ্কা আশিকের সাথে কথা বলতে চাইলো, আশিক দাঁড়িয়ে পড়লো। দেখেন, আপনার হয়তো মন খারাপ বা আমার উপর আপনার রাগ থাকতেই পারে, কারণ আমি আপনাকে পছন্দ করতেন, কারণ আপনি আমাকে পছন্দ করতেন। আর কি বলবো, ভাগ্যের নির্মম পরিহাস আপনার। আমার আগে থেকে বিয়ে ঠিক হয়েছিল, আর সেটা পারিবারিকভাবে। আর আমি আমার বাবাকে প্রচুর সম্মান করি। আপনি যে কথাটা বলেছেন আমি ভেবে দেখেছি। আমি আমার বিয়ে ঠিক না হলে হয়তো বা আমি অন্য কাউকে পছন্দ না করতাম, তাহলে হয়তো বিষয়টা ভেবে দেখা যেত। আপনি কিন্তু দেখতে সুদর্শন, অনেক ভালো একজন মানুষ, সেটা সবাই মানে আর আমাকেও মানতে হবে। দেখুন, আজকে আমার বিয়ে হয়ে যাচ্ছে, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আপনারা কিন্তু এখানে থাকবেন, আমার কিন্তু এটা স্থায়ী ঠিকানা না। আমাদের এখানে স্থায়ী ঠিকানা বলা চলে, যতদিন মন চাইবে থাকতে পারবেন, কিন্তু আমি থাকতে পারবো না। আমাকে আমার স্বামীর বাসায় চলে যেতেই হবে। আর একটু আগে আপনার সাথে যে খারাপ ব্যবহারটা করলাম তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনার সাথে তখন সেভাবে কথা বলা উচিত হয়নি আমার। কি বলছেন এসব? সব কিছু ঠিকঠাক আছে? আমি কিসের জন্য মন খারাপ করব? আর মানুষের ভাগ্যে কি আছে সেটা তো মানুষ বলতে পারে না। হয়তো আপনি আমার ভাগ্যে ছিলেন না। আপনার আগে থেকে সব কিছু ঠিকঠাক করা ছিল, সব কিছু হয়ে গিয়েছে। আমার এতে কোনো মন খারাপ নেই। আমি অনেক খুশি যে আপনি আপনার মনের মানুষকে পেয়ে গেছেন, আর তখন আপনি যেটা করেছেন অনেক ভালো করেছেন। যদি সেটা করতেন হয়তো আমরা এখানে আসতাম না। আপনি আমাদের ভুলগুলো ভাঙিয়ে দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। এখন তাহলে আমরা চলে যাচ্ছি। আচ্ছা, চলে যাবেন, কিন্তু আজকে আমি এখান থেকে চলে যাচ্ছি। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার বাবাকে যেভাবে আগে সম্মান করেছেন এখনো ঠিক সেভাবে সম্মান করবেন, আর ভবিষ্যতেও তাকে সম্মান দিয়ে যাবেন আশা করি। আপনাদের উপর যে বিশ্বাসটা আছে ওনার সারা জীবন সেটা যেন থাকে, আমি এই আশাটাই আপনাদের কাছ থেকে কামনা করতেছি। আশা করি কথাটা রাখবেন আমার। ইনশাল্লাহ আপনার বিবাহিত জীবন সুখের হোক। আপনি সারা জীবন আপনার স্বামীর সাথে শান্তিতে থাকেন, সেই কামনা করতেছি। যদি কখনো কোনো প্রয়োজন হয় তাহলে জানিয়েন, অবশ্যই সাহায্য করার চেষ্টা করব সামর্থ্য অনুযায়ী। আর আপনার বিবাহিত জীবন অনেক সুখের হোক, সেই কামনা আবারও করতেছি। আমিও দোয়া করি আপনি আপনার যে জীবন সঙ্গী পাবেন সেটা অনেক গুণে ভালো হবে, আপনার মতোই। আর দেখেন, মন খারাপ করবেন না। আবারও বলতেছি, যা হয় সেটা কপালে থাকে। আশিক আর একটা কথা সেখানে বলল না, মুচকি হাসি দিয়ে বেরিয়ে গেল। আর মাহিন তার সাথে সাথে বেরিয়ে আসলো রুম থেকে। আর এদিকে প্রিয়াঙ্কা অনেক খুশি যে সে একজন মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে। একটু পর প্রিয়াঙ্কাকে বিদায় দেওয়া হলো। বাসাটা নিমেষের মধ্যে কেমন জানি শূন্যতায় ভরপুর করতে লাগলো। একটু আগেই বাসাটা পুরো ভরপুর ছিল, এখন সেখানে শূন্যতা বিরাজ করতেছে। বাড়িওয়ালা অনেক কান্না করতেছে তার মেয়ের জন্য। অদিতি তাকে সান্ত্বনা দিচ্ছে। আশিক আর মাহিন তাদের দায়িত্ব শেষ করে উপরে চলে আসলো। যার বাসা যেখানে সে সেখানে চলে গেল। এই অল্প কয়েকদিনের হয়তো অনেক কিছুই ঘটে গিয়েছে, কিন্তু এখন সব কিছু আগের মতোই চলতে লাগলো আবারও। আল্লাহ হাফেজ। আপনাদের কাছ থেকে এই গল্প থেকে বিদায়